সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গণিত উৎসব একাডেমিক লাইভে 2023 সালের প্রথম একাডেমিক লাইভ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা ইতিমধ্যে বাছাই অলিম্পিয়াড পার করে ফেলেছো তাদের জন্য জানাই শুভেচ্ছা, এবং যারা বাছাই অলিম্পিয়াডে হয়তো পার করতে পারোনি কোনো কারণে, তোমাদের জন্য আমার পক্ষ থেকে আরো বেশি শুভেচ্ছা, কারণ তোমরা সামনের বছরগুলোতে আরো ভালো কিছু করবে, এটাই আমরা সবাই প্রত্যাশা করি। লাইভের শুরুতেই হয়তো তোমরা টপিকটা দেখে ফেলেছো। আজকে টপিক হচ্ছে একটা জিওমেট্রি টপিক। টপিকটা হচ্ছে বৃত্ত। আমার ধারণা তোমরা সবাই খুব পছন্দ করো। আর বৃত্ত খুবই কমন একটা টপিক, যেখান থেকে আমাদের প্রতি বছরই প্রতিটা ক্যাটাগরিতেই কম বেশি একটা করেও প্রশ্ন কোনো না কোনো ধাপে, অর্থাৎ বাছাইয়ে, আঞ্চলিকে অথবা জাতীয়তে আসে। তো আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, এটা সবাই একটু মাথায় রাখবেন। আর আমরা ইতিমধ্যে জানি যে আমাদের আঞ্চলিক অলিম্পিয়াড গুলোর শিডিউল আমরা ইতিমধ্যে পাবলিশ করে ফেলেছি। আমি শুরুতে একটু বলে নিতে চাই, যারা যারা এখন নিজেদের রেজাল্ট দেখে ফেলেছো তারা ইতিমধ্যে হয়তো তোমাদের রেজাল্টের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে। আর সার্টিফিকেট যদি পেয়ে থাকো তাহলে তো ভালো, যারা এখনো পাওনি তারা খুব শীঘ্রই সার্টিফিকেটও তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফেলতে পারবে, অটোমেটিকলি জেনারেটেড। এবং আরো অনেক রকমের কিছু প্রশ্ন আছে একাডেমিক বিষয়ে, সেই জিনিসগুলো সম্পর্কে আমি ছোট্ট একটু ধারণা নিয়ে দিতে চাই একদম আমাদের লাইভের শুরুতে। তার আগে আমি একটু বলবো, তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো, তোমরা নিজেদের ফেসবুক প্রোফাইলে, নিজেদের মেসেঞ্জার বা ফেসবুক গ্রুপে বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপে আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে আমাদের লাইভটি চলছে, একটু শেয়ার করে দিবে যাতে আমরা আমাদের একাডেমিক এই বিষয়গুলো সবার সামনে তুলে ধরতে পারি। আচ্ছা, আঞ্চলিক অলিম্পিয়াডে আমি প্রথমে কিছু জিনিস বলে নিতে চাই। প্রথম জিনিসগুলো হচ্ছে আমরা কি কি করতে পারবো না। এক, আমরা জিওমেট্রি বক্সের জিনিসপত্র ব্যবহার করব না। দুই, আমরা ক্যালকুলেটর ব্যবহার করব না। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর যে জিনিসগুলো আমরা করব, আমরা অবশ্যই আমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবো সাথে। মাথায় রাখতে হবে অ্যাডমিট কার্ডের যে নাম্বার সেটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে যে কাজটা আমরা করব অবশ্যই, সেটি হচ্ছে আমরা আমাদের যে পরীক্ষার প্রশ্ন দেয়া থাকবে সেই প্রশ্নের সাথে আমাদের একটা অতিরিক্ত উত্তরপত্র দেয়া থাকে, বা খসড়ার জন্য বা রাফের জন্য কাগজ দেয়া থাকে। সবার জন্য অবশ্য কর্তব্য হচ্ছে সেই রাফের কাগজের উপরে এবং আমাদের প্রশ্নের উপরে, প্রশ্নটা কিন্তু আমরা জমা নিই, তার উপর যাতে তোমাদের রেজিস্ট্রেশন আইডি এবং নাম সঠিকভাবে লেখা থাকে সেটা একটু সবাইকে খেয়াল করতে হবে, এবং সেটা যাতে স্ট্যাপল করা হয় সেটাও খেয়াল করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা রাফ দিয়ে কি করব বা খসড়া কাগজ দিয়ে কি করব। যারা হয়তো বর্তমানে 9, 10, 11, 12 এ আছো, বা অর্থাৎ সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে আছো, যারা পূর্বে সরাসরি আঞ্চলিক অলিম্পিয়াড দিয়েছো তারা হয়তো মনে আছে। আর যারা নতুন বা অর্থাৎ প্রাইমারি বা জুনিয়র ক্যাটাগরি, তারা হয়তো অনেকেই জানো না, তাদের সুবিধার্থে আমি বলে দিই। তোমরা যে ম্যাথ গুলো করবা, ম্যাথের যে খসড়া বা রাফের অংশ, সেই অংশগুলো কিন্তু আমাদের সাদা কাগজে অবশ্যই অবশ্যই করতে হবে। এবং আমরা কিন্তু আমাদের ফলাফল তৈরির সময় এই সাদা কাগজ বা রাফের কাগজগুলো অবশ্যই পর্যালোচনা করবো এবং মূল্যায়ন করবো। এটা সবাই একটু মাথায় রাখবা, না হলে কিন্তু এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং এটা নিশ্চিত করতে হবে যে তোমাদের খসড়াগুলো তোমাদের খাতার সাথে অবশ্যই অবশ্যই থাকে। খসড়া ছাড়া কিন্তু আমরা যেকোনো খাতাকে আমাদের পরীক্ষার জন্য অকৃতকার্য বলে বিবেচনা করব। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবে। পরীক্ষার হলে তোমাদের যারা মুভার্স ভাইয়া বা আপুরা থাকবেন তারা অবশ্যই তোমাদেরকে এই জিনিসগুলো বলে দিবেন। তারপর আমি একবার বলে নিচ্ছি, আর যারা অ্যাডমিট কার্ড পাননি, অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অতি শীঘ্রই। অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট এই জিনিসগুলো পেয়ে যাবে। এই ব্যাপারে হয়তো একটা টেকনিক্যাল লাইভ আগামীকালকে আমরা একটা করে দেখানোর চেষ্টা করব যদি এটা সম্ভব হয়। আর যারা এখনো মানে অবশ্যই, অবশ্যই আমি রিকোয়েস্ট করব, যারা online.bd matholympiad.org.bd তোমাদের ওয়েবসাইটে তোমরা লগইন করে জিনিসগুলো একটু খুঁজে নিবা সার্টিফিকেট, এবং এই বিষয়ে টেকনিক্যাল লাইভ বা বিষয়গুলো আগামীকালকে আবার একবার বিস্তারিত আলোচনা করা হবে সবার সাথেই। আচ্ছা, এরপরে আরো অনেকগুলো জিনিসই আছে যে জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে বলতে থাকবো। কিন্তু আমি আবার একবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের বাছাই অলিম্পিয়াডের মতো কিন্তু আঞ্চলিক অলিম্পিয়াডেও শুধু উত্তরটুকু আমাদের প্রশ্নে লিখতে হবে। কিন্তু উত্তরটা করার জন্য যে রাফ বা খসড়া যোগ বিয়োগ গুণ ভাগগুলো আমরা করে থাকি, বা আমাদের যে ছোট ছোট হিসাবগুলো থাকে সেই হিসাবগুলো কিন্তু আমরা রাফ কাগজে করতে হবে। এটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য পালনীয়। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবা। আর রিজিওনালের পরবর্তী জিনিসগুলো সম্পর্কে কি কি হতে পারে, কি কি হতে পারে না, কিছু জিনিস তো সাসপেন্স থাকবেই। কিছু জিনিস আমাদের জন্য অনেকের পক্ষ থেকে উপহার, আর অনেকদিন পর আমাদের সবার সাথে অনেকের দেখা হবে। তার আগে এখন আমরা হয়তো আবার বলে আলোচনা করব। তার আগে আমি এখন চলে যাব, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন সিনিয়র একাডেমিক মেম্বার, একাডেমিক মেন্টর ফারহান ভাইয়া। আমি ফারহান ভাইয়াকে আমাদের মধ্যে যুক্ত করে নিচ্ছি। আহ, ভাইয়াকে আমি যুক্ত করেছি আমাদের সাথে লাইভ স্ট্রিম ইয়ার্ডে। ভাইয়া বর্তমানে সম্ভবত মিউট অবস্থায় আছেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে ফুয়াদ? হ্যাঁ জি, আপনার কথা শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তোমাদের এখানে কমেন্ট সেকশনে প্লাস এমনিতেও বিভিন্ন পোস্টে আমরা অনেক অনেক কোয়েশ্চেন্স পাচ্ছি। তো আশা করি সেগুলো তোমরা এই প্রতিদিনকার যে লাইভগুলো হচ্ছে সেগুলো দেখবা, ঠিকঠাকভাবে দেখবা। শুরুতে আমাদের একাডেমিক সেশন হলেও
শুরুতে এই যে যেমন ফুয়াদ এতক্ষণ অনেক কিছু বললো, এরকম তোমাদের সব প্রায় আশা করি সবগুলো কোয়েরিরই অ্যান্সার কোনো না কোনো ভাবে চলে আসবে। আর পাশাপাশি যারা এক সময় পার্টিসিপেট করেছে তারাও কিন্তু অনেকে এখানে অ্যান্সার দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আহ, আজকে আমরা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা ফুয়াদ বলে দিয়েছে, খুবই চমৎকার একটা টপিক, বৃত্ত। তো আমিও কিছু কথা শুরুতে একটু বলে নেই। সেটা হচ্ছে যে আমরা আমাদের ম্যাথ অলিম্পিয়াডের শুরু থেকে যেই জিনিসটা সবসময় চেষ্টা করে আসছি, বা আমাদের যে অনেকগুলো টার্গেট আছে তার মধ্যে একটা টার্গেট হচ্ছে একেবারে রুট লেভেল পর্যন্ত একদম সব মানুষের মানে সব স্টুডেন্টের মধ্যে গণিতের যে ভীতি আছে সেই ভীতিটা দূর করে দেওয়া। আমরা সেই লক্ষ্যে একদম শুরু থেকে কাজ করছি। এখন আমরা এই ম্যাথ অলিম্পিয়াড প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু অনেককে এই ম্যাথের মধ্যে যে আসলে ম্যাথের যে ভীতি সেটা কাটিয়ে ওঠানোর মতো একটা তাদেরকে সেই রকম একটা চিন্তা ভাবনা করার সুযোগ করে দিতে পেরেছি। কিন্তু এরপরও আসলে কিন্তু তোমরা তোমাদের স্কুল কলেজের মধ্যেই যদি তোমরা খেয়াল করো, তোমরা যদি তোমাদের পাশে তোমার ক্লাসেই চিন্তা করো, তাহলে দেখবা যে অনেক স্টুডেন্ট কিন্তু এখনো ম্যাথ অলিম্পিয়াডে কখনো পার্টিসিপেট করে নাই। ইভেন তুমি হয়তো বা এমন অনেককেও খুঁজে পাবা যারা এটার নামও শুনে নাই, এরকমও স্টুডেন্ট থাকতেই পারে। তো আমরা যেমন কাজ করছি, পাশাপাশি তোমাদেরও উচিত আসলে যে তোমাদের ফ্রেন্ডস, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে নিয়ে একসাথে পার্টিসিপেট করা। আমরা সবসময় একটা কথা বলি, অনেকে বলে হচ্ছে নলেজ ইজ পাওয়ার, তাই না? আমরা সবসময় বলি শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। তো তোমরা তোমাদের ফ্রেন্ডস, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে গ্রুপ করো, সবাইকে নিয়ে একসাথে প্রবলেম সলভিং করতে পারো। এটা শুধুমাত্র যে আমাদের এই বছরের শেষে অলিম্পিয়াড কেন্দ্রিক হবে তা না, আমরা চাই সারা বছরই তোমরা প্রিপারেশন নাও। আর সারা বছরই অল্প অল্প করে যদি প্রিপারেশন নাও তাহলে শেষ মুহূর্তে এসে খুব বেশি বার্ডেন হবে না, তোমরা অনেকটুকু ইউজ টু হয়ে যাবা, রেগুলার প্রবলেম সলভ করবা। এটা একটু চেষ্টা করবা সবাই, তাহলেই আশা করি যে শেষের দিকে এসে তোমাদের তেমন একটা কঠিন হবে না। আর একটা দুইটা ইয়াতে অলিম্পিয়াডে তোমরা পার্টিসিপেট করলে কিংবা একটা দুইটা ইয়াতে সিলেক্টেড হলে দেখবা যে তোমাদের আত্মবিশ্বাসটা আরো বেড়ে যাবে, এবং পরবর্তী পরবর্তী লেভেলগুলোর জন্য তোমাদের আগ্রহ অনেক বেড়ে যাবে, এবং তোমরা সেখানে আরো ভালো প্রিপারেশন নেওয়ার জন্য একটা মানসিকভাবে একটা শক্তি পাবা। তো আজকে আমরা শুরু করছি, আমাদের একাডেমিক সেশন শুরু করছি, বৃত্ত। তো যে কোনো একটা কম্পিটিশন বলো বা যে কোনো আমাদের এই অলিম্পিয়াডের জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখা দরকার, যে আমাদের এখানে যেই ইনফরমেশন গুলো লাগবে সেটা হচ্ছে যে বৃত্তের অনেকগুলো উপপাদ্য আমরা পড়ে আসছি। এখানে আমি সেই উপপাদ্যগুলো একটু কম্পাইল করার চেষ্টা করেছি। এখানে আমরা আমাদের 9-10 এর যে বইটা আছে, এখন অবশ্য ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। একটা সময় যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে আমাদের 1 থেকে 50 পর্যন্ত উপপাদ্য ছিল, তার মধ্যে 33 থেকে শেষ পর্যন্ত উপপাদ্যগুলো হচ্ছিল বৃত্ত সংক্রান্ত। তো এগুলো এই উপপাদ্যগুলো আমরা ক্লাসে সাধারণত যেটা করি, উপপাদ্যগুলো মুখস্থ করি, সেটাই আবার পরীক্ষায় আসে সেটাই লিখে দেই। আর উপপাদ্যের যে এক্সট্রা থাকে বা সেটা প্রয়োগ করে যে আমাদের অন্যান্য প্রবলেম সলভ করা যেতে পারে সেই জিনিসটা আমাদের খুব একটা করা হয় না। তো আমাদের চেষ্টা করতে হবে এই উপপাদ্যগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, উপপাদ্য মুখস্থ না, ওই বুঝে বুঝে করে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো তোমরা যেটা করতে পারো, তোমাদের কোনো একটা চার্ট করে সবগুলো লিখে রাখতে পারো। লিখে তো প্রবলেম সলভিং করার সময় এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবা যে কোন কোন উপপাদ্য আমরা জানি। তো আমরা প্রয়োজন অনুসারে প্রবলেম সলভিং এর সময় আবার ডিটেলস দেখবো, এখানে জাস্ট তোমাদের জন্য একটা ওভারভিউ করলাম আর কি। এখন আমরা বৃত্তের সবার শুরুতে কোন জিনিসটা নিয়ে কাজ করি? সবার শুরুতে আমরা বৃত্তের হচ্ছে পরিধি আর ক্ষেত্রফল, এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের তো তোমরা পরিধি আর ক্ষেত্রফল কত এটা জানো, তো আমরা একটু জাস্ট লিখে রাখি। বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আর বৃত্তের ক্ষেত্রফল, এটাকে আমরা যদি সি দিয়ে সার্কামফারেন্স সি দিয়ে ডিনোট করি, আর এরিয়া হচ্ছে πr²। এর পরপরই যে দুইটা জিনিস চলে আসে সেটা হচ্ছে বৃত্তচাপ আর হচ্ছে বৃত্তকলা। তো বৃত্তচাপ আর বৃত্তকলা কি জিনিস? বৃত্তচাপের বৃত্তচাপ জিনিসটা হচ্ছে পরিধির একটা অংশ। আমরা একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের যে পরিধির থেকে যে কোনো একটা অংশ যদি আমরা নেই, সেই অংশটুকুকে আমরা বলবো বৃত্তচাপ। তো বৃত্তচাপের যে কোনো একটা বৃত্তচাপের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত হবে সেটার একটা ফর্মুলা আছে,
সেটা তোমরা যারা জানো দেখি একটু কমেন্ট সেকশনে জানাও দেখি। আশা করি তোমরা পারবে। বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্যের একটা ফর্মুলা আছে, সেটা কত? বা বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার জন্য আমার আর কি কি ইনফরমেশন জানা লাগে? একজন লিখেছে এস ইকুয়াল টু আর থিটা। তো এখানে আর কি, আর থিটা কি? আর তো আমরা বুঝতে পারছি রেডিয়াস, থিটা কি? থিটা হচ্ছে কোণ, কিন্তু এই জিনিসটাকে আরেকটু স্পেসিফাই করা দরকার। এস ইকুয়াল টু আর থিটা, এই থিটা এটা হচ্ছে রেডিয়ানে। আমরা জানি কোণ সাধারণত আমরা দুই ভাবে ইয়া করি, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে ডিগ্রিতে। তো ডিগ্রিতে যে ফর্মুলাটা সেটা হচ্ছে একজন রেখে দিয়েছে পাই আর স্কোয়ার থিটা বাই 180। ওকে, আর বৃত্তকলার ক্ষেত্রফল সেটা কত? তো এই জিনিসটা আমরা আরো সহজে যেভাবে করতে পারি সেটা একটু আমরা দেখবো এখন। ধরে নিলাম এই যে এটা হচ্ছে বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য এস আমাদের বের করতে হবে, আর এই বৃত্তের রেডিয়াস হচ্ছে আর, এবং এই বৃত্তচাপটা কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। আচ্ছা, এখন একটা জিনিস আমরা চিন্তা করি যে সম্পূর্ণ যে বৃত্তটা আছে, সম্পূর্ণ বৃত্ত, সেই সম্পূর্ণ বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। আর এই 2 পাই আর থেকে যদি আমরা চিন্তা করি, অর্থাৎ সম্পূর্ণ বৃত্তের পরিধিটা কেন্দ্রে, আমরা জানি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 360 ডিগ্রি কোণ, আমরা এইভাবে লিখতে পারি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দৈর্ঘ্যটা হচ্ছে 2 পাই আর। অথবা অন্যভাবে বলা যায়, আমরা যেহেতু দৈর্ঘ্যই বের করবো, সো দৈর্ঘ্যটা ডান পাশে রাখি। 360 ডিগ্রি কোণের জন্য আমার দৈর্ঘ্যটা আসতেছে 2 পাই আর। ঐকিক নিয়মে যদি আমরা করি, 1 ডিগ্রির জন্য আসতেছে 2 পাই আর বাই 360। আর থিটা ডিগ্রির জন্য কত হচ্ছে? তো থিটা ডিগ্রির জন্য হচ্ছে, এটাকে আমরা সুন্দর করে যদি সাজায় লিখি এরকম আসবে, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। এই ফরম্যাটটা সেম জিনিসটা আমরা বৃত্তকলার জন্য করতে পারি। বৃত্তকলা জিনিসটা কি? বৃত্তকলা হচ্ছে যে এই যে আমরা যে বৃত্তচাপটা নিলাম, এই বৃত্তচাপ আর এর দুই পাশে যে দুইটা ব্যাসার্ধ আছে, এটা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল সেটা হচ্ছে বৃত্তকলা। তো এই বৃত্তকলার ক্ষেত্রফল সেম ভাবে যদি আমরা বের করি, 360 ডিগ্রির জন্য এখানে আসবে পাই আর স্কোয়ার, আর বাকি সবগুলো সেম থাকবে। তার মানে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা এই ফরম্যাটটা যদি মেনটেন করি তাহলে চিন্তা করতে ইজি হবে, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, আর বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে মনে রাখতে হবে থিটা হচ্ছে ডিগ্রিতে। তো আমরা এখন প্রবলেম সলভিং এর দিকে যাব। একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমরা এখানে, পরিধি আমাদের এই চিত্র দেওয়া আছে, চিত্রেতে যে বৃত্তটা আছে বৃত্তের পরিধিটাকে সমান 12টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও আই ও জি যোগ করা হয়েছে, ওইদিকে ও ই এবং ও এ যোগ করা হয়েছে। আমাদের বের করতে হবে এখানে এক্স প্লাস ওয়াই, এই দুইটা কোণ কত। যদি আমরা এখানে বৃত্তচাপ আর বৃত্তকলার, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখানে আমরা কোণের একটা প্রবলেম আছে, এই জন্য যে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে একটু আগে আমরা যে বৃত্তচাপ আর বৃত্তকলার ক্ষেত্রফল সূত্রটা আলোচনা করলাম সেটার একটা মিল আছে। তো তোমরা আইডিয়াটা শেয়ার করবা। আর আরেকটা জিনিস বলি, তোমরা যারা প্রবলেম, যে কোনো একটা প্রবলেম এখানে হোক বা যেখানেই হোক, শুরুতেই অ্যান্সার দেখবা না, চেষ্টা করবা নিজেরা চেষ্টা করার জন্য, নিজেরা বের করার জন্য। না পারলে পরে কোনো একটা ক্লু দেখার চেষ্টা করবা, এবং কমেন্ট সেকশনে তুমি নিজে সলভ না করা পর্যন্ত কমেন্ট সেকশন দেখাটা ঠিক হবে না। আমরা স্ট্রংলি রেকমেন্ড করবো তোমরা নিজেরা সলভ করবা। আচ্ছা, তো এখানে আইডিয়াটা কি হতে পারে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। পাইয়ের মান আমাদের আসলে কোথাও ব্যবহার করার প্রয়োজন হবে না, পাই আকারেই থাকবে। পাইয়ের মান নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এবং তোমাদেরকে কখনো দশমিকের ম্যাথ আসার এখানে কোনো ইয়া নেই।
আচ্ছা, ফাইনাল অ্যান্সারটা আমি জানতে চাইনি এখানে। অ্যান্সার পরে, আগে হচ্ছে যে এখানে আমাদের কি করা যেতে পারে, দুটা কোণ বের করতে হবে, এক্স আর ওয়াই, তাই না? তো এখানে 12টা সমান ভাগে ভাগ করা হয়েছে, সেটার সাথে এই কোণ দুইটার সম্পর্কটা কোথায়? কোয়েশ্চেন কিরকম কোয়েশ্চেন আসবে সেটার জন্য তোমরা আগের বছরের কোয়েশ্চেন গুলো একটু দেখবা। আগের বছরের কোয়েশ্চেন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, একদম সেই 2004 সাল থেকে কোয়েশ্চেন দেওয়া আছে, 2003-4 থেকেই কোয়েশ্চেন দেওয়া আছে। আগের গুলো দেখতে পারো এবং রিসেন্ট ইয়ার্স গুলো দেখতে পারো, সেগুলো সলভ করবে বেশি বেশি। ছবিটা আর একটু বড় করতে হবে। ওকে, তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ। আমি আবার বলি যে প্রবলেমের অ্যান্সারের চেয়ে আমরা ফোকাস করব কিভাবে সলভ করা যায় সেটা। ঠিক আছে? তো আমি একটু একটু করে আলোচনা করা শুরু করি। দেখো, আমরা এক্স এবং ওয়াই, আগে নিচে ওয়াই আছে, ওয়াইটাই দেখি। ওয়াই এই কোণটা বের করতে চাচ্ছি, তাই তো? আচ্ছা, তো এই ওয়াই কোণটা আছে ও আই জি এই ত্রিভুজের মধ্যে, এবং এই ত্রিভুজে এই যে কেন্দ্রস্থ যে কোণটা, অর্থাৎ আইজি যে চাপটা আছে সেটার উপর যে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটা কত হবে সেটা কি বলা যায়? আমরা একটু ভালো মতো খেয়াল করলে দেখবো যে এই পুরো পরিধিটাকে 12টা সমান ভাগে ভাগ করা হয়েছে। তার মানে এক একটা ভাগ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 12টা ভাগ যদি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এক একটা ভাগ 360/12 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এটা কাটাকাটি করলে আসতেছে 3 × 12 = 36, 30 ডিগ্রি। তার মানে এক একটা ভাগ, এই যে যে কোনো একটা ভাগ, আমি এখানে যদি বিসি চিন্তা করি, বিসি চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণ, সেই কোণটার মান হবে 30 ডিগ্রি। বা এখান থেকে আমি যদি কে যে চাপটা চিন্তা করি, এটার উপর দণ্ডায়মান কোণটাও 30 ডিগ্রি হবে এক্স্যাক্টলি। তো এই যে 30 ডিগ্রি, আমরা যেহেতু এখানে দুইটা ভাগ নিয়েছি আইজি, তার মানে 30 × 2 = 60, এই কোণটা কেন্দ্রস্থ কোণটা হবে 60 ডিগ্রি। আচ্ছা, আর বাকি দুইটা কোণ কিন্তু সমান হবে। কেন? এটা হচ্ছে ত্রিভুজের একটা প্রপার্টি। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণ দুটো সমান হবে। তো এই যে ও আইজি যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, ও আইজি ত্রিভুজের ও আই এবং ও জি এই দুইটা বাহু সমান। কারণ হচ্ছে তারা দুইটাই রেডিয়াস বা ব্যাসার্ধ। যেহেতু দুইটা বাহু সমান, তাদের বিপরীত কোণ দুইটাও সমান হবে। আশা করি তোমরা বাকিটুকু বুঝে ফেলছো যে আহ, বাকি দুইটা কোণের মান 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হবে। তার মানে ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি। একই রকম ভাবে বাকিটা তোমরা নিজেরা করবা, আশা করি পারবা। এখানে আমাদের দেখতে হবে এ বি সি ডি ই, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপটা 1 2 3 4 ভাগ নিয়ে দাঁড়ায় আছে। তো এক একটা ভাগে যদি 30 ডিগ্রি কোণ হয়, 4টা ভাগে কত ডিগ্রি হবে, সেভাবে করে আমরা এই কোণটা পাবো। তারপর একই রকম ভাবে এই এক্স কোণটা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরের প্রবলেমটায় যাব। ওকে, আমরা এখানে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি। এটা আরেকটু বড় করে দিই আমাদের দেখার সুবিধার্থে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি একটা আয়তক্ষেত্র। এবি ইকুয়ালস টু 4, বিসি ইকুয়ালস টু 8। ওকে, আমরা মার্ক করে ফেলি।
এ বি হচ্ছে 4 আর বিসি হচ্ছে 8। বি বিন্দুকে কেন্দ্র করে বিএ এবং বিসির সমান ব্যাসার্ধ নিয়ে আঁকা দুটি বৃত্তচাপ যথাক্রমে বিসিকে পি বিন্দুতে এবং এডিকে কিউ বিন্দুতে ছেদ করে। কি হলো এখানে? আমরা এখানে এই যে বি বিন্দুকে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ আঁকছি। একটা হচ্ছে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ 4 ব্যাসার্ধ নিয়ে, এই ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপটা আঁকছি সেটা হচ্ছে এইটা বিএপি, এই যেই অংশটুকু দেখা যাচ্ছে এটা। আরেকটা হচ্ছে বিসির সমান ব্যাসার্ধ নিয়ে। তো বিসির সমান মানে হচ্ছে 8, এই যে এতটুকু ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকছি সেটা এডিকে কিউ বিন্দুতে ছেদ করছে। এখন এই যে শেডেড এরিয়া যেটা আছে কালো অংশের ক্ষেত্রফল, এটা একটা ফরম্যাট দেওয়া আছে এ পাই প্লাস বি রুট 3 হয়, তাহলে বি বাই এ কত? আচ্ছা, তো একটু আগে একজন একটা কোয়েশ্চেন করতেছিলাম যে পায়ের মানটা কত ইউজ করবা। দেখো পায়ের মান কিন্তু আমাদের আসলে 22/7 হোক আর 3.1419 যেটাই আসুক না কেন, 1416, এইটা আমাদের ইউজ করার প্রয়োজন হবে না। আরেকটা জিনিস, এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমরা সবার প্রথমেই যেইটা নিয়ে বেশি টেনশন করো সেটা হচ্ছে এই যে এ পাই প্লাস বি রুট 3, এই এ বি গুলো কোত্থেকে আসছে। তো তোমরা শুরুতে এটা নিয়ে একদমই মাথা ঘামাবা না, তোমরা নর্মালি চিন্তা করবা যে কালো অংশের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। তো কালো অংশের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি সেটা নিয়ে চিন্তা করব। কালো অংশের ক্ষেত্রফল আমরা ফাইনালি বের করার পরে আমাদের এটার কাজ আছে, তার আগে এ বি নিয়ে আমাদের একদমই মাথা ঘামানোর কোনো দরকার নেই। এ বি কিছুই নাই এখানে, আপাতত এ বি কে চিন্তা থেকে বাদ দিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। তো তোমরা 1-2 মিনিট চিন্তা করো, আমি এরপরে শুরু করব। কিভাবে শুরু করা যেতে পারে? আহ, প্রথমে হচ্ছে যে আমরা একদম বেসিক যেটা বুঝতে পারছি যে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, সেখান থেকে হচ্ছে আমরা সাদা অংশ দুইটা বাদ দিয়ে দেব। তো সাদা একটা অংশ বাদ দেওয়া অনেক সহজ, কিন্তু আরেকটা অংশ কিভাবে বাদ দেওয়া যেতে পারে সেটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। তো উম, তোমরা একটু একটু করে আইডিয়া শেয়ার করতে পারো, কার মাথায় কি আসে। হ্যাঁ, একজন দুজন তোমরা বিভিন্ন আইডিয়া শেয়ার করছো। এবিপির ভ্যালু অনেকে বলে ফেলছো। হ্যাঁ, সার্কেলের 1/4, ওকে, ঠিক আছে। আমরা তাহলে প্রাথমিক আইডিয়াটুকু পেয়েছি, ওটা দিয়ে শুরু করি। সামনে আর একটু একটু ছোট্ট একটা কমপ্লেক্সিটি আছে, আমরা সেখানে যাব। তো আপাতত এটা দেখি। সবার প্রথমে এই আইডিয়াটুকু আমরা, আচ্ছা, আমরা ফাইনালি অ্যান্সার যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে শেডেড এরিয়াটুকু। তো সেটা কি হবে? আমাদের এবিসিডি আয়তক্ষেত্র, এবিসিডি আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল থেকে আমরা এবিপি, এবিপি এই কোয়ার্টার সার্কেল, এটা একজন বলছিল হাফ সার্কেল, এটা একটা কোয়ার্টার সার্কেল, এটা মাইনাস করব। আর এইদিকে আরেকটা এরিয়া আছে কিউসিডি, এই কিউসিডি এই এরিয়াটুকু মাইনাস করব। তো প্রথম দুটো অংশ কিন্তু একদমই সোজা। এবিসিডির এরিয়া কত সেটা আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4/8, দৈর্ঘ্য গুণ প্রস্থ 4/8 32। আর এবিপির ক্ষেত্রফল কত হবে সেটাও খুবই ইজি, যেহেতু এবিপি একটা কোয়ার্টার সার্কেল। কোয়ার্টার সার্কেল আমরা কিভাবে বুঝলাম? যেহেতু বি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হয়েছে, আর এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমাদের টোটাল সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। আর এখানে যেহেতু 90 ডিগ্রি আছে, তার মানে এটা হচ্ছে 4/1 তো এটা আমরা এভাবে লিখতে পারি 1/4 অফ পাই আর স্কোয়ার। আর কত? আর হচ্ছে রেডিয়াস 4, পাই ইন্টু 4 স্কোয়ার।
যা হয় তোমরা ক্যালকুলেশন করে নিও। ওকে, এবিপি আর এবিসিডি নিয়ে কোনো সমস্যা নেই। তো আমাদের ফাইনাল অ্যান্সার কত সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা এখন এসে কোথায় যায় আটকায় আছি, কিউসিডির এরিয়াটুকু বের করতে হবে। কিভাবে বের করব সেটা হচ্ছে কোয়েশ্চেন, বাকিগুলো আমরা এখন মাথা থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এটা কোন ক্লাসের ম্যাথ সেটা স্পেসিফাই করার কি আসলে কোনো দরকার আছে? তোমরা যদি বুঝতে পারো আমরা যেটা যা যা আলোচনা করছি এটা আশা করি তোমরা জুনিয়রের সবাই বুঝতে পারবা, জুনিয়র থেকে শুরু করে বুঝতে পারবা, আর চেষ্টা করলে নিচের ক্লাসেরও বুঝতে পারবা। তো আশা করি তোমরা কোন ক্লাসের সেটা চিন্তা না করে তুমি সেটা বুঝতেছো কিনা সেটা কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। ওকে, তাহলে আমাদের দুইটা অংশের ক্ষেত্রফল নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, এবিসিডি আর এবিপি। এখন আমাদের ফাইনালি পুরো চিন্তাটা আমরা শিফট করব কিউসিডি এরিয়াটুকু কিভাবে বের করা যায়। ওকে, আচ্ছা কিউসিডি এরিয়াটুকু কিভাবে বের করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করি। এটা নিয়ে কেউ কোনো আইডিয়া দিতে পারো কিনা দেখো দেখি, কিউসিডি এরিয়া কিভাবে বের করা যায়। কিউসিডি, কিউসিডি কে সমকোণী ত্রিভুজ ধরতে পারি না, কারণ হচ্ছে কিউসি এটা সরল রেখা না। তুমি যদি কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ো তাহলে দেখবা যে বি কে কেন্দ্র করে বিসির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হয়েছে, আর বৃত্তচাপ তো কখনোই সরল রেখা হবে না। তার মানে কিউসি সমকোণী, কিউসি কোনো সরল রেখা না, আর কিউসিডি কোনো সমকোণী ত্রিভুজ না। পিসি ইকুয়ালস টু 4। ওকে, পিসি ইকুয়ালস টু 4 থেকে আমরা কি ইনফরমেশন পাবো? সিডি একটা স্পর্শক, সেখান থেকে আমরা কি ইনফরমেশন পাবো? এবিসিকিউ এর এরিয়া বের করতে হবে, বের করা যাবে, ভেরি গুড। আমরা এবিসিকিউ এর এরিয়াটাই বের করতে চাচ্ছি। এবিসিডির এরিয়া থেকে এবিসিকিউ মাইনাস করে দিলে হবে, তাই না? কিউসিডি ইকুয়ালস টু এবিসিডি মাইনাস এবিসিকিউ। এখন এই এবিসিকিউর এরিয়া কিভাবে বের করা যায়? এক্স্যাক্টলি, একজন একটা আইডিয়া দিয়ে দিয়েছে আমাদের। আসলে বিকিউ যদি যোগ করে দিই আমরা খুব সহজেই সেটা চিন্তা করতে পারবো। দেখো আমাদের এ বি সি কিউ এই এরিয়াটুকু বের করতে হবে। এখন এবিসি কিউর এরিয়া যদি বের করতে হয় আমরা এবিসি কিউ কে দুইটা পার্টে ভাগ করে দিতে পারি। আমরা বি কিউ যদি যোগ করে দেই, একটু খেয়াল করলে বুঝতে পারবা, বি কিউ যোগ করে দিলে আমাদের এবিসি কিউ যে এরিয়াটুকু ছিল সেটা দুইটা অংশে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে এ বি কিউ, যেটা একটা ট্রায়াঙ্গেল, ইনফ্যাক্ট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। আর বিসি কিউ, বিসি কিউ কি বলতে পারো? একটু খেয়াল করে দেখো তো দেখি, বিসি কিউ এটাকে আমরা কি বলতে পারি? এক্স্যাক্টলি, বৃত্তকলা। ওকে, তার মানে আমরা এবি কিউর ক্ষেত্রফল কত হবে? এটা তো একদমই সোজা, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই ছোটবেলার সূত্র। আহ, ভূমি কত? এবি, এবি হচ্ছে 4। আর এ কিউ কত? এ কিউ কত এটা কি বের করা যাবে? এ কিউ বের করার জন্য আমাদের পিথাগোরাসের
ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাই না? কেন? কারণ আমরা হচ্ছে এ কিউর মান কিন্তু সরাসরি বলতে পারবো না। আমরা এবির মান জানি, এবি কত, এবি হচ্ছে 4, বিকিউ জানি, বিকিউ কত, বিকিউ হচ্ছে 8। এখান থেকে আমাদের বের করতে হবে এ কিউ কত। তো তোমরা বলো দেখি এ কিউর ভ্যালু কত আসে। পিথাগোরাস অ্যাপ্লাই করলেই পাওয়া যাবে। আশা করি তোমরা সেটা করতে পারবা। এ কিউ 4 না, 4√3। ভেরি গুড, এ কিউ হচ্ছে 4√3। এখানে এ কিউ 4√3 আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই পাওয়া যাবে। ওকে, তো এখানে আবার ইন্টারেস্টিং আরেকটা জিনিস আছে, সেটা আমাদের এরপরে সেক্টর বের করার ক্ষেত্রে কাজে লাগবে। আমরা এবিকিউর ইয়া পেয়ে গেছি, এরিয়া পেয়ে গেছি। এখন আমাদের বিসিকিউর এরিয়া বের করতে হবে। সো বিসিকিউর ক্ষেত্রফল বের করার জন্য আমরা একটু আগে দেখেছিলাম θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। এই জায়গায় বিসিকিউ আমি একটু লিখি এখানে। বিসিকিউর এখানে হবে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। পাই ঠিক আছে, আর জানি আমরা, আর হচ্ছে 8 স্কোয়ার। জাস্ট খালি আমাদের থিটার মানটা বের করতে হবে, তাই না? ওকে, সো থিটার মানটা বের করলেই কিন্তু আমাদের পুরো ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন বাকিটা তোমরা নিজেরা করবা। এখন এই জায়গায় ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে থিটার ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি। তোমরা যারা ত্রিকোণমিতি একটু একটু নলেজ আছে, তারা খুব সহজে এটা বের করে ফেলতে পারবা। কিন্তু আমরা ত্রিকোণমিতি ছাড়া এটাকে কি অন্য কোনোভাবে বের করতে পারি? অন্য কোনো আইডিয়া? 90/2 হবে না, কারণ এটা একদম মাঝামাঝি যায় নাই। মাঝামাঝি গেছে কিনা সেটা তোমাকে প্রুফ করতে হবে। তুমি যদি এটা দাবি করো যে এই অ্যাঙ্গেলটা অর্ধেক, এই পুরোটা 90, এটুকু তার অর্ধেক, এটুকু তার অর্ধেক, তাহলে তোমাকে সেটা প্রুফ করে দেখাতে হবে যে সেটা 90/2 কিভাবে আসতেছে, 45 কিভাবে আসতেছে। তো ত্রিকোণমিতি ছাড়া কি অন্য কোনো ভাবে করা যায়? একটা আইডিয়া তোমাদের কাজে লাগবে, আমরা সেটা একটু দেখে আসি এখানে। আচ্ছা, এখানে বুঝতে পারছো, এখানে থিটার ভ্যালু যদি আমরা কোনোভাবে বের করে ফেলতে পারি, থিটার ভ্যালু কেউ কেউ বলছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটাই অ্যান্সার, মানে এটা ঠিক আছে, কিন্তু কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে আমি একটু ইয়া করছি। তার মধ্যে বিসিকিউ এর পদ্ধতি আবার বললে ভালো হয়। বিসিকিউ, ওকে। আবার দেখো, বিসিকিউ অংশটুকুর ক্ষেত্রফল আমাদের জানা দরকার। এটা হচ্ছে একটা সেক্টর বা বৃত্তকলা। বৃত্তকলা কারণ হচ্ছে আমরা বি কে কেন্দ্র করে বিসির সমান ব্যাসার্ধ নিয়ে সিকিউ একটা বৃত্তচাপ এঁকেছি। তার মানে বিসিকিউ একটা হচ্ছে বৃত্তকলা। আর একটু আগে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল পড়ে আসছিলাম, তাই না? বৃত্তকলার ক্ষেত্রফল একটু আগে দেখে আসছিলাম যে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে লেখা হয়নি, যাই হোক। বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটাটা কি? থিটাটা হচ্ছে এই যে কেন্দ্রে, এখানে বিটা কেন্দ্র, থিটা হচ্ছে এটা, এই যে কোণ কিউবিসি, কোণ কিউবিসি যে কোণটা আছে, এটা হচ্ছে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। আর হচ্ছে রেডিয়াস, এই যে বিসি ছিল আমাদের রেডিয়াস, এইটুকু ছিল 8। আর থিটাটা কত সেটাই আমরা এখানে বললাম যে থিটা 30 ডিগ্রি। কিন্তু এটা কিভাবে বের করা যায় সেটা আমরা, সেটা নিয়ে একটা মজার একটা আইডিয়া দেখব। ওকে, সেটা হচ্ছে আইডিয়াটা কি, আমরা একটা সমকোণী ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। সমবাহু ত্রিভুজ, ওকে। তো সমবাহু ত্রিভুজের এই যে শীর্ষ, আমি নামগুলো দিয়ে দিই, এবিসি। এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহু সমান।
আবার আরেকটা জিনিস তোমরা জানো যে সমবাহু ত্রিভুজের 3টা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। কেন 3টা কোণই 60 ডিগ্রি? এটা ওই যে একটু আগে আমরা একটা উপপাদ্যের কথা বলছিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হয়। তো এখানে যদি আমি ধরে নিই এ বি আর এসি সমান, তাহলে তার বিপরীত কোণ দুইটা সমান হবে, অর্থাৎ কোণ বি আর কোণ সি সমান হবে। আবার আমি যদি ধরি এসি আর বিসি সমান, তাহলে সেক্ষেত্রে এসির বিপরীত কোণ বি এবং বিসির বিপরীত কোণ এ, এটাও সমান হবে। তার মানে দেখতে পাচ্ছি আলটিমেটলি এ বিসি 3টা কোণই সমান। আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে 3 দিয়ে ভাগ করলে পাই 60 ডিগ্রি করে। তো তার মানে 3টা কোণই এ বিসি 3টা কোণই সমান এবং 60 ডিগ্রি করে। এখন আমরা এ কোণ থেকে বা যে কোনো একটা শীর্ষ থেকে ভূমির বিপরীত যে বাহুটা আছে সেই বাহুর উপর লম্ব টানবো। আমরা এখানে এ থেকে বিসির উপর একটা লম্ব টানবো। এ থেকে বিসির উপর যদি একটা লম্ব টানি, তাহলে একটু খেয়াল করে দেখো যে লম্ব মানে কি। এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এটা লম্বর পাদবিন্দুটা দিচ্ছি হচ্ছে ডি। লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত? সি কোণটা, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বাকি কোণটা কত হবে? বাকি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এটা 90 ডিগ্রি, এটা 60, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এই যে আমরা এডিসি যে ত্রিভুজটা পেলাম, এডিসি ত্রিভুজ, এটা একটা স্পেশাল ত্রিভুজ। এই ত্রিভুজটাকে বলে হচ্ছে 30, 60, 90। দেখছো, 3টা কোণ হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এই ধরনের এটা একটা স্পেশাল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল দিয়ে তুমি অনেক কিছু অনেক ইজিলি সলভ করে ফেলতে পারবা। সেটা কিভাবে? একটু খেয়াল করে দেখো। তোমরা যদি সর্বসম ত্রিভুজ সম্পর্কে একটু আইডিয়া থাকে, তাহলে দেখতে পারবা যে এডিসি আর এ বিডি, এই দুইটা ত্রিভুজ সর্বসম। কিভাবে সর্বসম সেটা তোমরা নিজেরা অনেকভাবে এটা করতে পারবা। দেখতে পাচ্ছ যে এখানে দুইটা বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, এইভাবেও করা যায়। আরো সর্বসমতার 3-4টা সূত্র আছে, যে কোনো একটা দিয়ে আসলে চাইলে এটা করা যাবে। আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবিডি আর এসিডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই যে এবি আর এসি সমান বাহু, তারপরে এডি যেহেতু কমন, তার মানে এডিও সমান, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ একটু আগে আমরা দেখছিলাম যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো এই কোণ 30 ডিগ্রি হলে এই বাকি কোণটাও 30 ডিগ্রি। তার মানে দুইটা ত্রিভুজই সর্বসম। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়াতে আমরা কি বলতে পারি যে বিডি আর ডিসি সমান, তাই না? বিডি আর ডিসি সমান। তো এখান থেকে আমরা ফাইন্ডিংস গুলো একটু করে লিখি। হ্যাঁ, বিডি আর ডিসি সমান। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, আমরা শুধু এডিসি ত্রিভুজটা নিয়ে চিন্তা করব। একটা 30, 60, 90 ট্রায়াঙ্গেলের কিছু প্রপার্টি আছে, সেই ট্রায়াঙ্গেলের প্রপার্টি গুলো আমরা চেক করতেছি। দেখো, বিডি আর ডিসি যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি না যে ডিসি হচ্ছে বিসির অর্ধেক, ডিসি বিসির অর্ধেক, ডিসি ইকুয়ালস টু হাফ অফ বিসি। আবার বিসি আর এসি তো সমান, তাই আমরা এটাও বলতে পারি যে হাফ অফ এসি, তাই না? তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমরা এই জিনিসটাকে আরেকটু ঘুরে লিখতে পারি যে এসি ইকুয়ালস টু 2 টাইমস ডিসি। তো এই এতটুকু কেন আমরা করতেছি, এটা আমাদের আগের প্রশ্নের সাথে সরাসরি রিলেটেড না, কিন্তু এই আইডিয়াটা তোমরা যদি একবার বুঝে ফেলো, তাহলে এই ট্রায়াঙ্গেলটা দিয়ে অনেক কিছু খুব সহজে সলভ করে ফেলতে পারবা। আমরা এডিসি ত্রিভুজটা আরেকটু ফ্রেশ করে আঁকার চেষ্টা করি। এডিসি ত্রিভুজ, যেটার এটা হচ্ছে এ, এটা ডি, এটা সি। এখানে এই কোণটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন একটু খেয়াল করে দেখো, এদের মধ্যে একটা আমরা চমৎকার সম্পর্ক পেয়ে গেছি। এসি ইকুয়ালস টু 2 টাইমস ডিসি। আমরা যদি ডিসি কে এক্স ধরে নিই, ডিসি কে আমরা ধরে নিলাম এক্স, তার মানে এসি হবে 2x, তাই না? আচ্ছা, আর বাকি বাহুটা কি হবে? বাকি বাহুটাও কিন্তু আমরা পিথাগোরাস দিয়ে বের করে ফেলতে পারি। বাকি বাহুটা কত হবে? এডি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার, একটু ডিটেলস লিখি, তোমরা একটু ভালোভাবে এটা খেয়াল করো। এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তো আমরা যেহেতু এডি বের করতে চাচ্ছি, এডি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এসি আমরা কত ধরছি? 2x। 2x হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার, আর ডিসি কে ধরছি হচ্ছে x,
তার মানে মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা 4x² মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি 3x স্কোয়ার। এখান থেকে এডি কত আসবে, উভয় পাশে স্কোয়ার রুট করলে, বর্গমূল করলে আমরা পাবো এডি ইকুয়াল টু হচ্ছে √3x। ওকে, আমাদের কাজ শেষ। এখন দেখো এখানে চমৎকার একটা জিনিস আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে এমনিতেই তো কোনটা একটা সুন্দর একটা সিকোয়েন্স তৈরি করছে 30, 60, 90। তারপরেও দেখো বাকি বাহুগুলোর মধ্যেও সুন্দর একটা মিল আছে। একটা বাহু হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে 2x, আরেকটা হচ্ছে √3x। তো এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে ছোট বাহু কোনটা? সবচেয়ে ছোট বাহু হচ্ছে এক্স, সবচেয়ে বড় বাহু হচ্ছে 2x, আর √3xটা হচ্ছে মাঝে। তো ত্রিভুজের আরেকটা উপপাদ্য আছে যে যে কোনো কোণের সবচেয়ে মানে একটা ত্রিভুজের দুইটা কোণের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, যে ছোট কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট, বড় কোণের বিপরীত বাহু হচ্ছে বড়। এটা সোজা বাংলায় যদি বলি, বইয়ের ভাষায় হচ্ছে বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর। তো সেইখান থেকে দেখো 30 ডিগ্রি কোণ যেটা, সেটার বিপরীত বাহুটা হচ্ছে সবচেয়ে ছোট এক্স, আর 90 ডিগ্রি যেটা, সেটা যেহেতু সবচেয়ে বড় কোণ, তার বিপরীত বাহুটাও সবচেয়ে বড় 2x, আর মাঝখানে আছে √3x। তার মানে আমরা এই জায়গায় একটু যদি লিখি, এই যে 30-র বিপরীত বাহুটা হচ্ছে এক্স, 90-র বিপরীত বাহুটা হচ্ছে তার দ্বিগুণ 2x, আর অপর বাহুটা হচ্ছে √3x। এখন আমরা তো এই জিনিসটা আসলাম কোত্থেকে, কোণ থেকে বাহুতে আসছি, কিন্তু আমরা কোনোভাবে উল্টা কাজটা করতে পারি না? কোন জায়গায় যদি আমি দেখি যে একটা ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে এক্স, √3x আর 2x, তাহলে আমরা বলতে পারবো যে সেটা অবশ্যই একটা 30, 60, 90 ট্রায়াঙ্গেল। আবার খেয়াল করো, আমরা যদি কোথাও দেখি যে একটা ত্রিভুজের তিনটা কোণ 30, 60, 90, তাহলে তাদের বিপরীত বাহুগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া দিতে পারবো। সেটা হচ্ছে 30-র বিপরীত বাহুটা হবে এক্স, তার দ্বিগুণ হবে 90-র বিপরীত বাহুটা, আর বাকি বাহুটা হবে √3x। উল্টা দিক থেকে আমরা যদি কোনো একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে এরকম রিলেশন পাই, একটা বাহু হচ্ছে যা মানে এক্স ধরে নিলাম, সেটার দ্বিগুণ হবে আরেকটা 2x, আরেকটা হবে √3 গুণ √3x, তাহলে আমরা বলতে পারবো সেই ত্রিভুজের কোণগুলো হচ্ছে 30, 60, 90। তো আমরা আমাদের প্রবলেমে ফিরে যাই। দেখো প্রবলেমটা একটু খেয়াল করে দেখো, আমরা তিনটা বাহু পাইছি না? তিনটা বাহুই আমরা কিন্তু পেয়ে গেছি। এই যে এ বি কিউ এই ত্রিভুজের জন্য একটু খেয়াল করে দেখো, এ বি কিউ ত্রিভুজের জন্য, এ বি কিউ ত্রিভুজের জন্য এ বি হচ্ছে 4, এ বি হচ্ছে 4, আবার বি কিউ হচ্ছে 8, তার মানে 4 × 2, আর এ কিউ আমরা বের করছি 4√3। তাহলে দেখো সেটা কি, সেই যে আমরা এক্স, এ বি কে যদি আমি এক্স ধরি, তাহলে বি কিউ হচ্ছে 2x, আর এ কিউ হয়ে যাচ্ছে √3x, তাই না? যেহেতু এ কিউর ভ্যালুটা আমরা পাইছি 4√3, তাহলে √3x বা √3 × 4 যেভাবেই বলো না কেন। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি সবচেয়ে ছোট যে বাহুটা অর্থাৎ এক্স বা 4 বা এবির বিপরীত কোণটা হচ্ছে 60 ডিগ্রি, সরি, এবির বিপরীত কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এ কিউ বা √3x যেটা, সেটার বিপরীত কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা এই 60 ডিগ্রি, এটা যদি 60 হয় তাহলে এই থিটাটা হবে 30 ডিগ্রি। এইটুকু বের করার জন্য আসলে আমরা অনেকটুকু কথা বললাম, কিন্তু এটা যদি তোমরা বুঝতে পারো এই আইডিয়াটা, তাহলে তোমাদের সামনে অনেকগুলো প্রবলেম সলভ করার ক্ষেত্রে জিনিসটা কাজে লাগবে। তো আমরা ছোট্ট করে এই প্রবলেমটা আরেকবার একটু রিভিউ করতেছি, যে আমাদের শেডেড এরিয়াটুকু বের করতে বলছিল। শেডেড এরিয়া বের করার জন্য আমরা প্রথমে এবিসিডির ক্ষেত্রফল বের করছি, সেখান থেকে এবিপির ক্ষেত্রফলটা মাইনাস করছি, বাকি থাকলো কিউসিডি। এই কিউসিডির ক্ষেত্রফলটা বের করার জন্য আমাকে বি কিউটা যোগ করে দিতে হয়েছে। বি কিউ যোগ করে দেওয়াতে আমরা এ বি সি কিউর ক্ষেত্রফলটা দুইটা অংশে ভাগ করে ফেলছি, একটা হচ্ছে এ বি কিউ সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে বিসি কিউ একটা বৃত্তকলা। তো এ বি কিউর ক্ষেত্রফলটাও আমরা খুব সহজে বের করে ফেলছি, বাকি ছিল বিসি কিউ বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে θ/360 × πr², যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ আর থিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের মান। সেই কেন্দ্রস্থ কোণের মান বের করার জন্য আমরা অনেকগুলো কথা বললাম। তো আর যদি তুমি একটু ত্রিকোণমিতি শিখে নিতে পারো, একদম বেসিক
ত্রিকোণমিতি যদি জানা থাকে তাহলে আশা করি আরো সহজেই তোমরা করে ফেলতে পারবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তোমরা ক্যালকুলেশন করে বাকিটুকু তোমরা নিজেরাই করে ফেলতে পারবা। আমরা পরের প্রবলেমে যাব। তার আগে ফুয়াদ মনে হয় কিছু বলতে চাচ্ছে। ভাইয়াকে ধন্যবাদ আমাকে হচ্ছে মাঝখানে আবার একটু সুযোগ দেওয়ার জন্য। এখানে আসলে অনেক রকমের প্রশ্নই আমরা পাচ্ছি। তবে মাঝখানে কিছু প্রশ্ন আসলে মনে হয় বারবার স্প্যামের মতো আসতেছে। আমি একটু এটার জন্য আসলে একটু সময় চেয়ে নিচ্ছি, ভাইয়ের কাছে একটু বলি। যারা অ্যাডমিট কার্ডের কথা বলছে, অ্যাডমিট কার্ড আমরা যারা পেয়েছে তারা তো পেয়ে গিয়েছে, যারা এখনো পাওনি আজকে রাতের মধ্যেই আশা করছি আমরা সকলেই তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবা ওয়েবসাইটের মধ্যে। আর সার্টিফিকেট হয়তো আমাদের একটু দেরি হচ্ছে, সার্টিফিকেটটা আমরা একটু পরে দিতে পারি, বাট সার্টিফিকেট খুব শীঘ্রই পেয়ে যাবা। কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমরা আজকে রাতের মধ্যেই আশা করছি যে সবাই পেয়ে যাবা। আমরা গতকালকে পর্যন্ত কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে একটু সময় নিয়েছি। আশা করছি অ্যাডমিট কার্ডটা সবাই আজকে রাতেই পেয়ে যাচ্ছ। আর আমি তো এই লাইভের শুরুতেই কিছু কথা বলেছি, লাইভে শেষে আবার কিছু কথা বলবো, এবং আগামীকালকেও আমাদের এন্ড থেকে লাইভে একটা আহ, আর কি আঞ্চলিক অলিম্পিয়াড সম্পর্কে আমাদের একাডেমি কোঅর্ডিনেটর প্রত্যয় ঘোষ কিছু আলোচনা করবে, সেখানে কিছু জানতে পারবা। আর অন্য কোনো একাডেমিক প্রশ্নের বাহিরে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো পরবর্তীতে যখন আমি হয়তো শেষের দিকে কিছু কথা বলার চেষ্টা করি তখন, অথবা আগামী কালকে করার জন্য আমরা বেশি অনুরোধ করবো। কারণ আসলে এখন যদি সবাই একটু জিওমেট্রিক যে জিনিসগুলো সম্পর্কে ভাইয়া কষ্ট করে আলোচনা করছেন সেসবের প্রতি সবাই যদি একটু ফোকাস হয় তাহলে আমাদের সবার জন্য আসলে ভালো হয়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ ভাইয়া বেশ চমৎকার একটা ক্লাস দিচ্ছেন, সুন্দর গুছিয়ে সব ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন। আমরা আসলে ক্লাসের মধ্যে থাকি, ক্লাসের বাইরের টপিক গুলো আমরা পরেও আলোচনা করতে পারবো, যেটা আসলে আমাদের আপাতত মুখ্য বিষয় না। আপাতত মুখ্য বিষয় হচ্ছে আমাদের এই অলিম্পিয়াডের একাডেমিক টপিক গুলো। ধন্যবাদ, ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি। ওকে, ফুয়াদকে ধন্যবাদ। আমরা আবার আমাদের একাডেমিক সেশনে ব্যাক করতেছি। ওকে, তো এরপরে আমরা কোন টপিক নিয়ে ইয়া করব এখানে? আচ্ছা, এটা একটু পরে আসি। আমরা জ্যা বা কর্ড নিয়ে এখন আলোচনা করব। তো কর্ড সংক্রান্ত বা জ্যা সংক্রান্ত বেশ কিছু উপপাদ্য আছে। তার মধ্যে সবার প্রথম যেটা, বৃত্তের ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। বুকিশ ল্যাঙ্গুয়েজ আসলে সবসময় একটু কঠিন হয়। আমরা এটা একটু বুঝে ইয়া করার চেষ্টা করি, জিনিসটা কি বলছে। একটা বৃত্ত, তো বৃত্তের ব্যাস ভিন্ন যে কোনো জ্যা, আমরা জানি ব্যাসও একটা জ্যা, ব্যাস হচ্ছে সবচেয়ে বড় জ্যা। তো ব্যাস বাদে অন্য যে কোনো একটা জ্যা, তো এই জ্যায়ের মানে কেন্দ্র থেকে যদি, এখানে দুইটাই আছে ভাইস ভার্সা, আমি একসাথে দুটো বলে ফেলি। কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে আমি কোনো জ্যায়ের উপর যদি একটা লম্ব টানি তাহলে সেটা সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। আমি একটু মার্কিং করে ফেলি। ও হচ্ছে একটা কেন্দ্র, একটা বৃত্তের কেন্দ্র। এ বি হচ্ছে একটা জ্যা। আমি যদি ও থেকে এ বির উপর লম্ব টানি, ও ডি লম্ব টানলাম, তাহলে সেটা এ বি কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি সমান বিডি হবে। আর এটার ভাইস ভার্সাটা কি? আমরা যদি আহ, যে কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দু পর্যন্ত সংযোগ করে দেই, অর্থাৎ এ বি একটা জ্যা, এ বির মধ্যবিন্দু ধরে নিলাম ডি, আমরা যদি ও ডি সংযোগ করে দিই তাহলে ওডি এ বির উপর লম্ব হবে। জাস্ট ভাইস ভার্সা, ওডি পারপেন্ডিকুলার টু এবি। তো আচ্ছা, অ্যান্সার কত সেটা তোমরা তোমাদের উপর ছেড়ে দিছি। আমরা হচ্ছে যে একদম প্রায় পুরোটাই বলে দিছি। তো তোমরা বাকিটুকু ক্যালকুলেশন তো একদমই ইজি জিনিস, তোমরা আরেকবার একটু রিভিউ করবা। এবং এখন হয়তোবা অনেকের মাথায় তাৎক্ষণিকভাবে প্রবলেমটা বা অ্যান্সারটা বা সলিউশনটা সেভাবে মাথায় একটু কয়েকটা জিনিস মিসিং হয়ে যেতে পারে। তোমরা এরপরে যেটা করবা, প্রবলেমটা নিয়ে আবার নিজেরা বসো, ঠান্ডা মাথায় আবার বসো। বসে তারপরে যদি না পারো তখন হচ্ছে লাইভটা যেহেতু এন্ড হলে আবার তোমার পেজে থেকেই যাবে, তোমরা ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে সেটা দেখেই নিতে পারবা। আচ্ছা, তো এটা হচ্ছে জ্যা সংক্রান্ত আমরা সবার প্রথম যে দুইটা উপপাদ্য জানি সেই দুইটা। এরপরে আরো দুইটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটার মানে এটা কি?
আমাদের এখানে এবি একটা জ্যা আছে, তো এবির যে এটা দৈর্ঘ্য, সেম দৈর্ঘ্যের যদি আমি আরেকটা জ্যা আঁকি, ধরলাম ইএফ, তো আমার কোনোভাবে যদি জানা থাকে যে এবি আর ইএফ এই দুইটাই জ্যা, একই বৃত্তের জ্যা, এবং তারা সমান, এটা যদি আমার কোনোভাবে জানা থাকে, তখন আমরা বলতে পারবো যে কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান। দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব অবশ্যই। তো ও থেকে আমরা এবির উপর যদি ওডি লম্ব টানি, তাহলে সেই ওডি, আর ওইদিকে ও থেকে ইএফ এর উপর যদি আমরা ধরলাম ও এম লম্ব টানি, তাহলে সেটা এই ওডি আর ও এম সমান হবে। তো এটার ভাইস ভার্সাটাও সত্য। সেটা হচ্ছে এখানে কি বলা হয়েছে, এখানে দেওয়া ছিল, ইনফরমেশনটা দেওয়া ছিল যদি জ্যা দুইটা সমান হয়, তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। আর উল্টাটাও সত্য, যদি কেন্দ্র থেকে সমান দূরে আমরা দুইটা বৃত্ত, দুইটা জ্যা আঁকি, তাহলে সেই জ্যা দুইটার লেংথ বা দৈর্ঘ্য সমান হবে। তো আমরা প্রবলেমে ফিরে যাই। আশা করি এই উপপাদ্যগুলো তোমাদের অনেকের জানা আছে। তোমরা আরেকটা যেটা করবা, উপপাদ্যগুলো অবশ্যই ঝালাই করে নিবা। প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমার মাথায় সবগুলো উপপাদ্য থাকতে হবে। আমাদের বইয়ের পড়াশোনার সাথে বা ক্লাসের ইয়ার সাথে ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেমগুলোর পার্থক্যটা আসলে এখানেই। বইয়ে তুমি একটা প্রবলেম করছো, অনুশীলনীতে যেই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেটার শেষে সেম ওই টপিকের উপরেই তোমার এক্সারসাইজ গুলো থাকে। তো ম্যাথ অলিম্পিয়াডে তুমি সেটা হয়তো আগে থেকে প্রেডিক্ট করতে পারবা না যে এখানে কোনটা দিয়ে কাজ করতে হবে। তো তুমি বিভিন্ন বিভিন্ন আইডিয়া, বিভিন্ন থিওরেম দিয়ে তুমি ট্রাই করবা, যেটা লাগে সেটাই, সেভাবেই তুমি আগায় যাবা। এভাবেই আসলে ম্যাথ করতে হয়। আমরা যেটা স্কুল কলেজে যেটা করি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কাইন্ড অফ মুখস্থ বিদ্যার মতো হয়ে যায়। কারণ তুমি হয়তোবা জানো যে এখানে আহ, এই উপপাদ্যটা অ্যাপ্লাই করলে এটা মিলে যাবে, কিংবা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো সেটা তুমি জানো দেখে ওভাবেই করতেছো, কিন্তু তুমি এখানে কিন্তু আসলে নতুন ভাবে কোনো কিছু অ্যাপ্লাই করার সুযোগটা কম পাচ্ছ। তো ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেম গুলো এইরকম হয় যে এখানে তোমাকে চিন্তা করতে হবে যে এখানে কোন থিওরেমটা আমি অ্যাপ্লাই করব। তো এখানে দেখো একটা প্রবলেম আছে, এডি ইজ দ্য ডায়ামিটার অফ এ সার্কেল অ্যান্ড এবি সিডি আর টু প্যারালাল chords. The perpendicular distance between the two chords is 8 units and one chord is 6 units long. What is the radius of the circle? সোজা বাংলায় বললে, এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি আমরা, আর এডি হচ্ছে ডায়ামিটার, এডি এডি হচ্ছে ব্যাস, এবি আর সিডি টু প্যারালাল কর্ডস, এখানে দুইটা জ্যা দেখতে পাচ্ছি, এবি আর সিডি, এবি এবং সিডি হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। হ্যাঁ, এই লাইভ অবশ্যই দেখতে পারবা, আগের গুলোও দেখতে পারবা। আগের গুলো তুমি পেজে ঢুকে ভিডিও সেকশনে গেলে খুব ইজিলি খুঁজে পাবা। আচ্ছা, এবি আর সিডি প্যারালাল, সমান্তরাল, শুধু এতটুকু বলে দিছে। আর কি বলছে, দুইটা কর্ডের মাঝখানের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব আছে সেটা হচ্ছে 8 একক, আর একটা কর্ডের দৈর্ঘ্য 6 একক, একটা জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 6 একক। আমরা জানি না কোনটা এবি নাকি সিডি। তো এখানে চিত্রটা দেখে মোটামুটি তোমরা হয়তো এতটুকু আইডিয়া করে ফেলছো যে এবি আর সিডি আসলে সমান। যদিও এখানে কিন্তু সমান বলে নাই, এবি আর সিডি হচ্ছে এখানে সমান্তরাল বলা আছে, কিন্তু এটা যে সমান সেটা আমরা দেখে অনেকটা আইডিয়া করতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমরা আইডিয়ার উপর বেস করে একটা অ্যান্সার দেব, তারপরে আমি সেটার কিছু ফ্ল নিয়ে আলোচনা করব। আইডিয়াটা কি? আইডিয়া হচ্ছে আমাদের এখানে দেখে মনে হচ্ছে এবি আর সিডি হচ্ছে সমান্তরাল এবং সমান। তো এদের দৈর্ঘ্য হচ্ছে 6। আমি এবি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু 6 লিখে ফেললাম। আচ্ছা, আর এই যে ও থেকে আমরা এবির উপর একটা লম্ব টানছি, আবার ও থেকে সিডির উপরও লম্ব টানছি, ও এফ লম্ব হচ্ছে সিডি। ও যেহেতু বৃত্তের কেন্দ্র, ও থেকে সিডির উপর যদি আমি লম্ব টানি তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, যেটা একটু আগে আমরা বলতেছিলাম যে কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর যদি আমরা লম্ব টানি তাহলে সেটা কি করবে, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। ওকে, তাহলে আবার এইদিকে ইএফ যে দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে 8 একক। ইএফ দৈর্ঘ্যটা 8 একক বলেই দিছে, এবি থেকে সিডির দূরত্ব হচ্ছে 8 একক। তো এই পুরোটা যদি 8 হয় তাহলে শুধু ও ই বা শুধু ও এফ, আমরা ও এফটাই চিন্তা করি, ও এফ হবে 4, ও এফ 4 একক। আর সিডি মধ্যবিন্দু যেহেতু এফ, তাহলে এফডি হচ্ছে 3 একক, যেটা আমরা এখানে পাচ্ছি। পুরো জ্যার দৈর্ঘ্য হচ্ছে 6 আর অর্ধেকটা হবে 3। বাকিটুকু তোমরা বুঝে গেছো, যেহেতু এটা একটা 3 4 5
পিথাগোরিয়ান ট্রিপলেট, সবচেয়ে কমন ট্রিপলেট সেইটা হচ্ছে, তো ওডি ইকুয়ালস টু 5। তো আমাদের এখানে রেডিয়াস চাইছে, ওডি একটা রেডিয়াস, অ্যান্সার হচ্ছে 5। ঠিক আছে, এখন আসি যে এখানে কিছু মানে অ্যান্সারটা সঠিক, অ্যান্সারটা সঠিক, কিন্তু এই প্রবলেমটাই যদি তোমাদের ন্যাশনালে আসতো তাহলে তোমরা কিন্তু এরকম সরলভাবে অ্যান্সারটা দিতে পারতা না, মানে দিলে অ্যান্সারের ফুল মার্কস তোমরা পেতা না, একদমই যে নাম্বারটা পেতা সেটা খুবই নগণ্য। দেখো এখানে প্রথম কথাটা হচ্ছে ও যে সেন্টার, এখানে কি কোথাও বলে দিছে? ও সেন্টার এটা বলে দেয় নাই। আবার ইএফটাকে কিন্তু স্পেসিফাই করা হয় নাই, আমরা ইএফ এর দৈর্ঘ্য ধরে নিছি 8। ইএফ এর দৈর্ঘ্য যে 8 এটা এখানে কোথাও বলা আছে? দেখো ভালোভাবে, আমি ইয়েগুলো মুছে দিই। ইএফ এর দৈর্ঘ্য 8 কোথাও বলা নাই। এবি আর সিডি যে সমান এটাও কোথাও বলা নাই। আচ্ছা, আলটিমেটলি ঘটনাগুলো সত্য, কিন্তু তোমাকে এগুলো আগে প্রুফ করতে হবে। ঠিক আছে, তো ও যে সেন্টার এটা এখানে বলা নাই। ইএফ এর দৈর্ঘ্য 8 সেটাও বলে নাই। দেখো ইএফটা যে লম্ব দূরত্ব হবে, এবি আর সিডির মধ্যকার লম্ব দূরত্ব হবে, সেটা কি কোথাও বলা আছে? বলা নাই। জাস্ট এটা আমরা আইডিয়া করে বসায় দিছি। তাহলে এখানে আমরা কিসের বেসিসে কোনটাকে কি ধরবো? ও সেন্টার কিনা সেটাও জানা নাই। তাহলে আমরা কি করতে পারি, মানে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, এটা নিয়ে তোমরা একটু চিন্তা করো কি করা যেতে পারে। এইও এবং ডিএফও সর্বসম, এইও এবং ডিএফও সর্বসম, কিভাবে, মানে সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা সর্বসম, ঠিক আছে, কিন্তু আমি যে প্রবলেমটা বলছি যে ওকে আগে স্পেসিফাই করো। ও এখানে দেওয়া আছে দেখে তুমি সেটাকে কেন্দ্র ধরে নিচ্ছ, কিন্তু এটা কেন্দ্রের একটু ডানে বামেও তো থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করব? ঠিক আছে, তারপরে ইএফ যে লম্বভাবে আছে, এখানে দেখাচ্ছে দেখতে লম্বের মতো মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই, প্রশ্নেও কিছু বলা নাই, চিত্রের মধ্যেও লম্বের কোনো চিহ্ন দেওয়া নাই। এই যে লম্ব বা 90 ডিগ্রি যে একটা সাইন থাকে সেটা কিন্তু এখানে নাই। তার মানে আমাদেরকে ইএফটা বাদ দিতে হবে, এখানে প্রশ্নে যেই অংশটুকু আছে সেই অংশটুকুকে বেস ধরে আবার নতুন করে আমাদের চিন্তা করতে হবে। পারপেন্ডিকুলার অর্থ হচ্ছে লম্ব, লম্ব দূরত্ব হচ্ছে এবি এবং সিডির মধ্যকার লম্ব দূরত্ব হচ্ছে 8। সিবি ও কোলিনিয়ার কিভাবে সেটা প্রুফ করতে হবে আর কি, এবং তার আগে ওটাকে স্পেসিফাই করা দরকার। এখানে যেটা আছে দেখো, আলটিমেটলি আমরা সেম কাজটাই করব, কিন্তু আমরা এবার নিজেরা ডিফাইন করে কাজটা করব। আমরা এটা একটু নতুন একটা ইয়েতে যাই। আচ্ছা, তো আমরা এখানেও সেম কাজটা করব, কিন্তু এখানে দেখো আমাদের যা ইনফরমেশন আছে আমরা নতুন করে কনস্ট্রাক্ট করব। এই যে ইএফটাকে এখানে কিছু বলা নাই, কিন্তু আমরা যে কাজটা করব দেখো, এবি আর সিডির মধ্যকার আমরা অসংখ্য লম্ব দূরত্ব আঁকতে পারবো, তাই না? এবি এবং সিডির আমি যে কোনো একটা, এবির উপর যে কোনো একটা পয়েন্ট চুজ করলাম, সেখান থেকে আমি সিডির উপর একটা পারপেন্ডিকুলার নিতে পারবো। এটা অসংখ্য জায়গা দিয়ে সম্ভব, তাই না? এই জায়গায় পসিবল, এই জায়গায় পসিবল, এই জায়গায় পসিবল। তো আচ্ছা, তারও আগে যেটা করব, আমরা আমরা ও বিন্দুটাকে স্পেসিফাই করলাম যে এখানের ও না, মানে তোমরা এখানে ভুলে যাও যে ইওএফ বলে যে একটা রেখা আছে, এটা ভুলে যাও আমাদের। আচ্ছা, ভুলে কিভাবে যাবা, সামনে থাকলে তো ভুলতেও একটু কষ্ট হবে। ঠিক আছে, মনে করো যে ইওএফ নাই, এখন আমরা নতুন করে কাজ করতেছি। আবার বলে দিচ্ছি, ইওএফটা তোমরা যদি আগে থেকেই ধরে নাও তাহলে কিন্তু কোয়েশ্চেনের সাথে মিল পাবা না, কোয়েশ্চেনে কিন্তু ইএফ নিয়ে কিছু বলে নাই। তো এখন আমরা যেটা করব, প্রথমে ও বিন্দু, ও হচ্ছে কেন্দ্র, আমরা এডির মধ্যবিন্দু, সেই বিন্দুটাকে ও হিসেবে ধরলাম। আচ্ছা, এইটাকে আমরা এক পাশে সরায়া আরেকটা আঁকি, তাহলে সেটাই বেটার হবে। এই যে এটা হচ্ছে বৃত্ত, বৃত্তটা যদিও বাজে হয়েছে, এটা হচ্ছে আমরা
কোয়েশ্চেনের যে ইনফরমেশন গুলো আছে সেটা অনুসারে আঁকবো। এডি হচ্ছে ব্যাস, এ থেকে এখানে একটা এবি, আর ডি থেকে এদিকে একটা ডিসি। এই দুইটা হচ্ছে জাস্ট এতটুকু ইনফরমেশন আমাদের দেওয়া ছিল। ডি থেকে সি পর্যন্ত এটা হচ্ছে আরেকটা জ্যা। এবি আর সিডি জ্যা হচ্ছে প্যারালাল। এতটুকুই কিন্তু দেওয়া ছিল এখানে, আর বাড়তি কিছু ছিল না। আর ইনফরমেশন ছিল যে এবি এবং সিডির মধ্যকার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে 8। কিন্তু এই যে এখানে যে ইএফ আছে সেটা যে পারপেন্ডিকুলার হবে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা এখন যেটা করব, এডির মধ্যবিন্দু অবশ্যই সেটা কেন্দ্র হবে, আমরা সেটার নাম দিলাম ও। ও কেন্দ্র। এখন একটু খেয়াল করে, একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম যে এবি আর সিডির মধ্যে আমরা অসংখ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অসংখ্য পারপেন্ডিকুলার আঁকতে পারবো। হ্যাঁ, এডি ব্যাস বলা ছিল। এবি আর সিডির মধ্যে আমরা অসংখ্য পারপেন্ডিকুলার ড্র করতে পারবো। তো অবভিয়াসলি এমন একটা পারপেন্ডিকুলার আছে যেটা ওর উপর দিয়ে যায়, তাই না? এখানে তো আমি অসংখ্য পারপেন্ডিকুলার ড্র করতে পারবো। তো এখানে অবভিয়াসলি এমন একটা পারপেন্ডিকুলার আছে, এমন একটা লম্ব আছে যেটা ও বিন্দু দিয়ে যায়, রাইট? ওকে, তো আমরা সেইটাই এখানে ড্র করতেছি। আমরা বলে কয়ে ড্র করলে এখানে আমরা এই জিনিসটা বলতে পারি যে এটা লম্ব। এটার নাম তুমি ইএফ দাও বা অন্য যে কিছু দাও, আমি এখানে অন্য নাম দিই কনফিউশন এড়ানোর জন্য, এম এন। এখন দেখো এম এন এর দৈর্ঘ্য 8। এম এন এর দৈর্ঘ্য 8। ওকে, এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এ ও এম আর এই যে ও এন ডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করব। এ ও এম, এ ও এম, আর হচ্ছে ডি ও এন, এই দুইটা ত্রিভুজ। আচ্ছা, এই দুইটা ত্রিভুজ কি সর্বসম আমরা প্রমাণ করতে পারি কোনোভাবে? এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি কমন আছে আমরা দেখি। দেখো এও এবং ডিও সমান। এও সমান ডিও। কেন? কারণ হচ্ছে তারা বৃত্তের ব্যাসার্ধ, আমরা ও বিন্দুটাকে মধ্যবিন্দুই ধরছিলাম। আচ্ছা, আর কিছু আছে? আর কিছু প্রমাণ করা যায়? একটা কোণ সমান, এম কোণ আর এন কোণ সমান, যেহেতু দুইটাই 90 ডিগ্রি, তো কোণ এম এবং কোণ এন সমান। ওকে, আচ্ছা, সর্বসম প্রমাণ করার জন্য আর কিছু, আর কিছু, আর কিছু, আর কিছু, আর কিছু পাওয়া যায় কিনা দেখো তো। আমরা জানি সর্বসম প্রমাণ করার জন্য দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অথবা দুইটা কোণ তাদের এবং তাদের সাথে একটা অনুরূপ বাহু, এইগুলো সমান দেখাইলে হয়। তো একজন বলছে এ ও ইকুয়ালস টু বিও, একজন বলছে হ্যাঁ ওটা তো আমরা লিখেছি। আহ, আর কি, ও এম সমান ও এন। ও এম সমান ও এন কেন, সেটা প্রমাণ কর, মানে সেটার লজিকটা কি? না, ওটা আমরা সরাসরি বলতে পারতেছি না। ও এম আর ও এন সমান কেন হবে আমাকে বলো এখানে। আমরা জানি শুধু এম এন সমান হচ্ছে 8, কিন্তু এম এন এর মধ্যবিন্দু যে ও, সেটা কিন্তু আমরা শুরুতে বলি নাই। আমরা জাস্ট একটা পারপেন্ডিকুলার ড্র করছি ও বিন্দু দিয়ে যায়। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। জ্যা দুইটা যে সমান সেটা তো কেউ বলে নাই। এক্স্যাক্টলি একজন বলে দিয়েছে এ এম ও আর ও এন ডি। হ্যাঁ, এটা তো আমি লিখেছি, আমি চাচ্ছিলাম আরেকটা জিনিস, এ এম সমান এন ডি। না, কিভাবে এ এম সমান এন ডি কেন, মানে এটা সত্য ঠিক আছে, তোমরা মনে হয় অনেকে মূল জিনিসটা বুঝতে পারতেছো না। তোমাকে প্রমাণ করতে হবে। আমি যা যা এতক্ষণ যে দুইটা জিনিস সমান দেখালাম সেটার পেছনে লজিক আছে। এ ও সমান ওডি কেন? কারণ হচ্ছে ও বিন্দুটা আমি ধরেই নিছি হচ্ছে কেন্দ্র, তার মানে এডি যদি ব্যাস হয় তাহলে এ ও আর ওডি ব্যাসার্ধ। আবার আমি এম এন এই দুইটা লম্ব আকারে নিছি, তাই এই দুইটাও সমান। আর বিপ্রতীপ কোণ, এক্স্যাক্টলি, আর দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ। অথবা আরো একটা জিনিস আছে, তোমরা এই কোণটা বলতে পারলে আরো বেশি খুশি হতাম। এই কোণ দুইটা সমান, কারণ হচ্ছে এ বি আর সিডি প্যারালাল। তাহলে এই দুইটা কোণ অর্থাৎ এম এ ও, এম এ ও, এবার পেন কাজ করতেছে না কেন? আমার পেনটা হঠাৎ করে কাজ করতেছে না।
আচ্ছা আমি উপরে লিখি, এখানে নিচে মনে হয় জায়গা হচ্ছে না। ঠিক আছে, একটা তো বিপ্রতীপ কোণ আছে, আর এম এ ও সমান হচ্ছে এন ডি ও। কেন? কারণ হচ্ছে তারা একান্তর কোণ, যেহেতু এ বি আর সি ডি প্যারালাল। যাই হোক, আমরা দুইটা কোণ আর একটা অনুরূপ বাহু সমান পেয়ে গেছি। তো আমরা বলতেই পারি যে ত্রিভুজ, যে দুইটা ত্রিভুজ আমরা শুরুতে নিয়েছিলাম এ ও এম আর ডি ও এন, এই দুইটা ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে, এইবার তোমরা বলতে পারো ও এম সমান ও এম। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, আমি একটু আরেকবার লিখি, যেহেতু এ ও এম আর ডি ও এন এই দুইটা ত্রিভুজ সর্বসম, তো এখন সবকিছুই সমান সমান আমরা দেখাইতে পারি। ও এম সমান ও এন আর সমান সমান 4 এটাও লিখে দিতে পারি, যেহেতু আমরা এম এন একটাই সিঙ্গেল রেখা নিছিলাম। তো এম ও এন যে কো লিনিয়ার এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আর যেহেতু ও এম আর ও এন সমান হয়েছে, এটা 4। একই রকম ভাবে এখন সেই উপপাদ্যটা আমরা বলতে পারি যে বৃত্তর ও এম আর ও এন সমান, তার মানে এখানে আমরা বলতে পারি যে ও থেকে এ বি আর সিডির ডিস্টেন্স সমান। একটু আগে আমরা যে উপপাদ্যটা বলতেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলোর দৈর্ঘ্য সমান, এই থিওরি থেকে আমরা বলতে পারবো যে এ বি আর সিডি সমান। এবং যেহেতু ও থেকে এম আমরা লম্ব টানছি এ বির উপর, তাহলে এ এম সমান বি এম। বাকি আশা করি তোমরা এখন বুঝে গেছো। বাকি আলোচনা আর করার প্রয়োজন হবে না। বাকি সবকিছু ঠিক আছে, আমরা শুরুতে যে প্রবলেমের অ্যান্সার বের করছিলাম 5, সবকিছু ঠিক আছে। কিন্তু এখানে আমরা প্রথমে একটা ধারণার উপর থেকে ম্যাথটা করছি এবং সেটা সঠিক, ঠিক আছে। কিন্তু যদি এটা আমাদের ন্যাশনালে আসতো, তাহলে আমাদের এই লজিকগুলো দাঁড় করাতে হতো, এভাবে আমাকে ধাপে ধাপে আগাতে হতো, নয়তো আমরা সেই প্রশ্নে কোনো অ্যান্সার, কোনো নাম্বার পেতাম না। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা এই কাজটা সবসময় করার চেষ্টা করবা, লজিকটা সাজাবা। শুধু এই প্রবলেমে না, দেখবা অনেক প্রবলেম আছে যেটা তোমার, এবং অনেক ক্ষেত্রে আমরা যে চিত্রগুলো দেই সেই চিত্রগুলো কিন্তু স্কেল করে দেওয়া হয় না। মানে দেখতে মনে হবে যেন তোমার কাছে এটা একটা সমবাহু ত্রিভুজ, কিন্তু আসলে সেটা কোথাও প্রশ্নে বলা হয় নাই। তো তোমরা নিজ থেকে কোনো কিছু ধরে নিতে পারবা না। ওকে, আমরা পরের প্রবলেমে যাচ্ছি। এইটা আশা করি সবাই বুঝছো। আচ্ছা, সেন্টার যে ও সেটার প্রুফ দেখো, আমরা আগের চিত্রটা থেকে কিন্তু বের হয়ে আসছি। আগের চিত্রের কোনো মানে মূল যে অংশটুকু প্রশ্নে বলা আছে আমরা শুধু সেই অংশটুকু নিছি, বাকিটুকু আমরা নিজেরা কনস্ট্রাক্ট করছি। এডি একটা ব্যাস, এডির মধ্যবিন্দুটা আমি নিজে সিলেক্ট করছি, ও সেজন্য ও হচ্ছে কেন্দ্র। যেহেতু আমি নিজে সিলেক্ট করছি, এখানে আগের প্রবলেমের সাথে এটার আগের চিত্রের সাথে এখানে ডিফারেন্সটা হচ্ছে আগে যে ইএফ দৈর্ঘ্যটা ছিল ইওএফ, সেটা কিন্তু এখানে নাই। সেটা কি ছিল সেখানে স্পেসিফাই করা হয় নাই। তো আমি এখানে ডিফাইন করতেছি ও বিন্দুটাকে, এটির মধ্যবিন্দু যে ও সেই বিন্দুটা আমি নিছি। আচ্ছা, তাহলে রাফে প্রমাণ, না না মোটেও না, রাফে প্রমাণ দেখাইতে হবে না। আমি এটা তোমাদের মানে তোমরা যাতে চিন্তা করো সেটার জন্য। এইখানে তোমরা যদি জাস্ট 5 লেখো এবং এই চিত্রটা এঁকে দিয়ে তোমরা, আমরা শুরুতে যেভাবে প্রবলেমটা সলভ করছি, 5 অ্যান্সারটা যেভাবে বের করছি সেভাবে করলেই হয়ে যাবে। অ্যাবসলিউটলি তোমরা রিজিওনালে মার্কস পেয়ে যাবা, ফুল মার্কস পেয়ে যাবা, ওখানে কোনো কাটাকাটি হবে না। কিন্তু কেন, তোমাদের এই আইডিয়াটা ক্লিয়ার থাকা দরকার। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। রাফে এখানে কোনো প্রমাণ দেখাইতে হবে না। কোয়েশ্চেন আগে যেহেতু বলছে দুইটাই প্যারালাল, তাহলে অবশ্যই দূরত্ব 8 হবে। দূরত্ব 8 হবে, হ্যাঁ। প্যারালাল দুইটার মাঝখানের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা 8 হবে। কিন্তু আগের চিত্রে ইএফ যেটা ছিল, সেই ইএফটা যে পারপেন্ডিকুলার সেটা কিন্তু বলা ছিল না। তো তোমাকে নতুন করে এখানে কনস্ট্রাক্ট করতে হবে। এম এন যদি কেন্দ্রগামী হয় তাহলে ও সেন্টার হয়, তাহলে 8/2 না, এটা তুমি কিভাবে বলতে পারো? এম এন 8, সেটা ঠিক আছে। আমি এই জায়গায় আরেকটু, একজনের একটা প্রশ্ন আছে, আমি সেটা একটু ছোট্ট করে অ্যান্সার দিই। এম এন হচ্ছে কেন্দ্রগামী লম্ব, ঠিক আছে। কিন্তু আমাদের বেসড অন দ্য ইনফরমেশন গিভেন ইন কোয়েশ্চেন, সেইখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটার উপর বেস করে তুমি কিভাবে বলতে পারবা যে এম ও আর এন ও সমান? এটা কিন্তু বলতে পারবা না। এই জায়গায় হচ্ছে যে আমাদের কনফিউশন গুলো তৈরি হয়। দেখে মনে হচ্ছে যে না, হ্যাঁ ও তো মধ্যবিন্দু হবেই, কিন্তু তোমাকে প্রমাণ করে আসতে হবে। হ্যাঁ, ইএফ কেন্দ্রগামী, তুমি যদি
সেটা ডিফাইন করে দাও, তাহলে তুমি তখন বলতে পারবা। এবং ও কে আগে তোমাকে ডিফাইন করতে হবে, ও হচ্ছে কেন্দ্র, এবং তারপরে তোমাকে এটা বলে দিতে হবে যে ইএফটা হচ্ছে কেন্দ্রগামী লম্ব দূরত্ব, এই কথাটা স্পেসিফাই করতে হবে। ন্যাশনালে তো তোমাকে 100% ফুল অ্যান্সার এটা লিখতে হবে। আমরা এই যে এতক্ষণ যা যা কথা বললাম এই পুরোটা যদি তুমি ন্যাশনালে না লেখো তাহলে তুমি মার্কস পাবা না। ন্যাশনালে পুরোটাই তোমাকে দেখাতে হবে প্রমাণ, সেখানে কিন্তু বলাই থাকবে যে প্রমাণ করো, যে সে প্রমাণ করো যে আমাদের কিন্তু আমাদের একাডেমিক টিম মেম্বাররা একটা বই লিখেছে প্রমাণ করো যে তোমরা যারা ন্যাশনাল রাউন্ডে যেতে পারবা। আশা করি তোমাদের সবার জন্য দোয়া করি, যারা দেখতেছো সবাই যাতে তোমরা ন্যাশনালে যেতে পারো। এবং দেখবা ন্যাশনালের কোয়েশ্চেনে অনেক এরকম থাকে যে প্রমাণ করো যে এটা, প্রমাণ করো যে ওইটা। তো এই প্রবলেমগুলো নিয়ে আমাদের অনেক সময় এই ধরনের সমস্যা হয় যে সবাই অ্যান্সার লিখে আসে, অ্যান্সার সঠিক হচ্ছে ঠিক আছে, কিন্তু মার্কস পাচ্ছ না। কেন? কারণ হচ্ছে যে তুমি প্রমাণ করো নাই। এই যে এখন এতক্ষণ আমরা যে বকবকানিগুলো করলাম এই পুরোটাই হচ্ছে প্রমাণ করলাম। বুঝতে পারছো? ওকে, আমরা আরেকটা প্রবলেমে চলে যাই, আমাদের অনেকটুকু টাইম হয়ে গেছে। আমরা লাস্ট আরেকটা প্রবলেম দেখে হয়তো আজকে শেষ করব। এরপরে যে টপিকটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ আর বৃত্তস্থ চতুর্ভুজ। তো এই সংক্রান্ত কি কি উপপাদ্যগুলো আমরা জানা আছে, আমাদের জানা আছে, সেগুলো আমরা রিজিওনালে এভাবে করতে হবে না, শুধু অ্যান্সার লিখতে হবে। এবং তুমি সেই অ্যান্সারটা যে বুঝে করছো, একদম কারো থেকে কপি করে বসায় দাও নাই, সেটার জন্য অ্যাটলিস্ট তোমার যে রাফ, মিনিমাম যে রাফটুকু দরকার সেই রাফটুকু তোমাকে দেখাইতে হবে। সেটা আমরা নিজেরাই খুঁজে নিতে পারবো। তুমি কোন যদি রাফ পেজের কোথাও না কোথাও করে থাকো, আমরা সেটা বুঝে নিব। তোমাকে একদম বইয়ের মতো মানে পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় যেভাবে মনে করি ধরি এভাবে করে যে সাজায় গুছায় লিখতে হয় সেভাবে লিখতে হবে না, তুমি জাস্ট ড্রাফট করবা। আমরা সেটা দেখে বুঝে যাবো যে তোমরা আসলে সেটা নিজ থেকে করছো নাকি। যদিও এখানে কারো থেকে কপি করা সম্ভব না, আমরা ভালোভাবে চেক করি সেটা। তারপরও যদি কেউ কোনোভাবে কপি করে ফেলো বা আন্দাজে একটা বসায় দাও, সেটাতে তোমরা মার্কস পাবা না, তোমাদের সেটার জন্য রাফ দেখাতে হবে। কিন্তু এই যে এত কথা যা বললাম প্রমাণ করো যে, সেটা দেখাতে হবে ন্যাশনালে। ন্যাশনালে যদি এই ধরনের কোয়েশ্চেন আসে। আশা করি বুঝাইতে পারছি। আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। দেখো, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ আর বৃত্তস্থ চতুর্ভুজ, এই টপিক নিয়ে আমরা এখন কথা বলবো। আহ এইটার যেই উপপাদ্যগুলো আমরা জানি সেটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, নাকি উল্টা বললাম? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, হ্যাঁ। বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একটা জিনিস তোমরা এইখান থেকে আরেকটা অনুসিদ্ধান্ত বা উপপাদ্য হিসেবেই আসে। আমরা এখান থেকে আরেকটা উপপাদ্য বলতে পারি, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সেটা কিভাবে? দেখো, অর্ধবৃত্তস্থ কোণ কি জিনিস? আমি যদি একটা অর্ধবৃত্ত আঁকি, এটা ধরলাম হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের এ বি হচ্ছে একটা ব্যাস, তার মানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন দেখো যে আমরা এখানে এবি চাপের উপর একটা কোণ আঁকলাম, এটার নাম দিলাম ধরো এসিবি। তো এসিবি যে বৃত্তটুকু আছে বা পরিধির যে অংশটুকু আছে সেই অংশটুকু, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। আর এই অর্ধবৃত্তের মধ্যে যে কোণটা অবস্থিত বা অর্ধবৃত্তস্থ সেই কোণটা হচ্ছে এক সমকোণ। সেটা কিভাবে পারা যায়? দেখো, একটা জিনিস ভালোভাবে চিন্তা করে, একটু আগেই যে আমরা এখানে কি বললাম যে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একটু খেয়াল করে বলতে পারবা যে এবি যে চাপটুকু আছে, এবি যে বৃত্তচাপ, এটার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি? আচ্ছা, অনেকের জন্য কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এটা একটু নতুন হতে পারে। আমি তাহলে ছোট্ট করে একটু কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের আইডিয়াটা একটু দিয়ে তারপরে এই প্রবলেমে ব্যাক করতেছি। এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ধরে নিলাম বৃত্তের উপরে দুইটা বিন্দু হচ্ছে এ বি, এ আর বি। এখন আমি এ থেকে যদি ও যোগ করে দেই আর এদিকে বি থেকে যদি ও যোগ করে দেই, তাহলে এই যে এ ও বি যে কোণটা পাচ্ছি, এ ও বি, এটাকে বলে হচ্ছে কেন্দ্রস্থ কোণ। নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে আসলে, তাই না, যে
একটা চাপ সেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, একটা বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি? দেখো কেন্দ্রস্থ কোণ কোথায় যে পাচ্ছি আমরা, কেন্দ্রস্থ কোণের শীর্ষটা হচ্ছে কেন্দ্রে অবস্থিত, তাহলে বৃত্তস্থ কোণের শীর্ষটা কোথায় হবে? বৃত্তের যে কোনো একটা বিন্দুতে হবে, তাই না? আমি যদি এটা নাম দেই হচ্ছে সি, বৃত্তের উপরে অন্য আরেকটা বিন্দু হচ্ছে সি, আমি এসি আর বিসি যোগ করে দিলাম, তাহলে এখানে যে কোণটা পাচ্ছি এ সি বি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা যেই দুইটা উপপাদ্য প্রথমে দেখলাম তার মধ্যে একটা হচ্ছে বৃত্তস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। যেমন আমি এখানে সির পাশে যদি আরেকটা বিন্দু নেই, ধরো ডি, ডি নিয়ে সেম যে চাপটা ছিল এ বি, যে বৃত্তচাপটা ছিল সেটার উপরে আমি আরেকটা বৃত্তস্থ কোণ নিলাম, অর্থাৎ এডি আর বিডি যোগ করে দিলাম, তাহলে এই যে কোণ এ ডি বি, এটাও কি, এটাও একটা বৃত্তস্থ কোণ হবে, তাই না? তো এই একই চাপের উপর দেখো, খেয়াল করে একই চাপ কথাটা গুরুত্বপূর্ণ, বৃত্তের একই চাপের উপরে, অর্থাৎ এখানে এবি চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ, দুইটা বৃত্তস্থ কোণ পেয়েছি, এসিবি আর এডিবি। তো এই দুইটা কোণ হচ্ছে সমান, এসিবি আর এবিডি, এডিবি, এই দুইটা কোণ সমান। এটা হচ্ছে একটা উপপাদ্য। আরেকটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একটু খেয়াল করলে বুঝবা যে এই যে কেন্দ্রস্থ কোণটা আসলে বড়, আর তুমি যত পেছনের দিকে যাবা, মানে কেন্দ্র থেকে আরো যত দূরে যাবা কোণটা তত ছোট হতে থাকবে। তো এখান থেকে আমরা লিখতে পারি এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 টাইমস কোণ এডিবি, অথবা উল্টাভাবে যদি বলি এডিবি, এই কোণটা হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি। তো আশা করি বুঝতে পারছো এটা। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু আগে যেটা দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ কেন, আমি এখানেই আরেকটা আঁকি। এই যে এবি হচ্ছে ব্যাস, এবি ব্যাসের উপর দণ্ডায়মান, এই যে ও হচ্ছে কেন্দ্র। একটু চিন্তা করে বলো তো, এবি ব্যাস বা এবি একটা চাপও বটে, তাই না? এভাবে যদি আমি চিন্তা করি, এবি হচ্ছে একটা চাপ। তো এই যে এবি যে বৃত্তচাপটা, এটার উপর দণ্ডায়মান যে কোনো একটা বৃত্তস্থ কোণ নিলাম, এই বৃত্তস্থ কোণটা হচ্ছে এক সমকোণ। সেটাই আমরা প্রমাণ করব কিভাবে, সেটার জন্য আমাদের জানা লাগবে যে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কোথায়। এই যে একটু খেয়াল করলেই বুঝবা যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এ থেকে আমি কেন্দ্র ও যোগ করে দিলাম, আবার বি থেকে কেন্দ্র ও যোগ করে দিলাম। তো এবি যেহেতু ব্যাস, তার মানে এই কোণটা হচ্ছে একটা সরল কোণ বা 180 ডিগ্রি। এক্স্যাক্টলি কোণ এ ও বি হচ্ছে 180 ডিগ্রি। তো এই যে এইখানে আমরা যেটা বলছি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তো এই কোণটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই বৃত্তস্থ কোণটা হবে 90 ডিগ্রি। সেজন্য আমরা এখান থেকে বলতে পারি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ওকে, আমরা এই আইডিয়া থেকেই একটু আগে যে প্রবলেমটা দেখতে চাচ্ছিলাম সেই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। ওকে, তোমরা দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে একটা বৃত্ত, বৃত্তের মধ্যে অসংখ্য বিন্দু নেওয়া হয়েছে, অনেকগুলো বিন্দু নেওয়া হয়েছে, তারপরে এক একটা বিন্দু এক একটা বিন্দুর সাথে যোগ করে দেওয়া হয়েছে। ফাইনালি দুইটা বিন্দু, দুইটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে কোণ বিএই, সেটা কোথায়, বিএই, এই যে এই কোণটা 20 ডিগ্রি। এডিবি, এডিবি, এই কোণটা হচ্ছে মাত্র 20 ডিগ্রি। ওকে, এটা 20 আর এটা হচ্ছে 120। বাকি আমাদের বের করতে হবে কোণ এবিই কত, এবিই, এই অ্যাঙ্গেলটা কত। ওকে, তো আমরা আসলে প্রসেসের দিকে ফোকাস করব, অ্যান্সার কত সেটা এমনিই চলে আসবে। তোমরা যদি প্রসেসটা ভালোভাবে খেয়াল করো তাহলে আশা করি অ্যান্সার অটোমেটিক তোমাদের হয়ে যাবে।
আচ্ছা, তো যে দুইটা ইনফরমেশন আছে আমরা সেই দুইটা ইনফরমেশন থেকে একটু ডিগ আউট করার চেষ্টা করি এখানে আসলে আমরা এই দুইটা ইনফরমেশন থেকে আর কি কি পাই। তো একটু খেয়াল করে দেখো, কোন বিএই যদি 120 ডিগ্রি হয় সেখান থেকে আমরা আর কিছু বলতে পারি কিনা। আচ্ছা, তার আগে আমাদের আরো একটা ইনফরমেশন সম্ভবত মিসিং আছে। হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে আমরা এই বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে একটু ছোট্ট করে কথা বলে আসি। বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে আমাদের একটা থিওরেম জানা আছে, সেটা এই যে নীল কালিতে যেটা লেখা আছে এটা। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ জিনিসটা কি। বৃত্তস্থ চতুর্ভুজ আমরা নাম শুনে কিছুটা আইডিয়া করতে পারতেছি। একটা বৃত্তের ভেতরে যদি আমরা একটা চতুর্ভুজ আঁকি এমন ভাবে যে চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দুই বৃত্তের উপরে অবস্থিত হয়, চারটা বিন্দুই যদি বৃত্তের উপরে অবস্থিত হয় সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা একটা চিত্র এঁকে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা জঘন্য বৃত্ত। এই বৃত্তের উপর চারটা আমি র্যান্ডমলি বিন্দু নেব, এ, বি, সি, ডি। আচ্ছা, তো এই চারটা বিন্দু নিয়ে আমি এখন যোগ করে দেব, একটা চতুর্ভুজ হয়ে যাবে। এই চতুর্ভুজটাই হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এর অপোজিট যে অ্যাঙ্গেল দুইটা আছে সেই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে, মানে অপোজিট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে তারা 180 ডিগ্রি কোণ হবে দুইটা যোগ করলে। তার মানে এখানে আমরা বলতে পারি, আবার একই কথা এই দুইটার জন্য প্রযোজ্য, এ আর সি যদি যোগ করি, এ আর সি বিপরীত কোণ, এ প্লাস সি, এই দুইটা যোগ করলে হবে 180 ডিগ্রি। অন্যদিকে বি আর ডি যোগ করলে হবে 180 ডিগ্রি। ঠিক আছে, সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এইটার অপোজিট অ্যাঙ্গেলগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি বা সম্পূরক কোণ, বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে সম্পূরক। আচ্ছা, তো এই আইডিয়াটা আমাদের প্রবলেমটাতে কাজে লাগবে, যে প্রবলেমটা আমরা সলভ করতেছিলাম সেখানে কাজে লাগবে। একটু খেয়াল করে দেখো যে এ কোণ যে 120 ডিগ্রি, সেটার সেটা কি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে পড়ে কিনা। কোনো বৃত্তস্থ এর মধ্যে পড়ে কিনা। হ্যাঁ, একটু চিন্তা করে বলো দেখি সবাই। এবিসিই, ভেরি গুড। সো এবিসিই যদি হয়, এবিসিই থেকে আমরা এ এবং সি এই দুইটা কোণ হচ্ছে সম্পূরক কোণ। তো এই সি কোণটা যদি সম্পূরক হয় তাহলে কত হবে, এ যদি 120 হয় তাহলে সি কোণটা হবে 60 ডিগ্রি, তাই না। সি পুরো কোণটার নাম দিই বিসিই, কোণ বিসিই হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, তারপরে এই যে এডিবি যে 20 ডিগ্রি, এটার সাথে আর কোন কোণের কোনো মিল আছে কিনা, বা এটা থেকে আমরা অন্য কোনো ইনফরমেশন পাই কিনা। বিসিই যে 60 ডিগ্রি, এটা তোমরা আশা করি বুঝতে পারছো যে এ বিসিই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেটার এ কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে সি কোণটা হবে 60 ডিগ্রি। ওকে, পরের অংশটা এডিবি, এডিবি যদি 20 ডিগ্রি হয়, এডিবি কোণ যদি 20 ডিগ্রি হয়, এটার সাথে আর কোনো, এখানে দেখতে পাচ্ছি যে এটা দিয়ে আমরা এডিবি কোণের সাথে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ আমরা মিলাতে পারবো না। তাহলে বোঝা যাচ্ছে যে এটার সাথে হয়তো বা একই চাপের উপর দণ্ডায়মান অন্য কোনো বৃত্তস্থ কোণ পাওয়া যেতে পারে। তো সেটা কত, আমরা একটু খেয়াল করে দেখি। এডিবি এটা হচ্ছে এবি চাপের উপর দণ্ডায়মান। তো এবি চাপের উপর দণ্ডায়মান আর কোনো কোণ আছে কিনা। আচ্ছা, আমাদের আসলে ইয়াটা না করলেও হয়, আমরা আরো সহজে এটা করে ফেলতে পারি। এই বৃত্তস্থ চতুর্ভুজ দিয়ে না করলেও হয়,
আমরা আরো সহজে যেটা করতে পারি, দেখো এবি চাপের উপর দণ্ডায়মান এডিবি, আমরা এডিবি আর এইবি এই দুইটা কিন্তু সমান। কোণ এডিবি সমান কোণ এইবি। আরেকটা আমরা যেটা দেখতে পারতেছি যে এসিবিটাও সমান, তো আমরা যেহেতু ওই রুটে যাচ্ছি না, আমরা এটা দিয়ে সলভ করে ফেলি। এডিবি আর এইবি যদি সমান হয় এবং দুইটাই যদি 20 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমরা এই যে এই ত্রিভুজটা অর্থাৎ এবিই ত্রিভুজটা নিয়ে কথা বলতে পারি। এবিই ত্রিভুজের একটা কোণ 120 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে শুধু 20 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কত? বাকি কোণটা তোমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে 120 আর 20 মাইনাস করে দিলেই পেয়ে যাবে। এটা দিয়েও করা যায়। আর আমি শুরুতে যেটা করতে চাচ্ছিলাম সেখানে হচ্ছে যে আরেকটু জটিল পদ্ধতি হয়ে যাচ্ছিল। এখান থেকে আমরা কোন এসিবির মান বের করতাম, সেখান থেকে আহ, সেখান থেকে আমরা যেহেতু বিসিইর মান জানি, বিসিই থেকে এসিবি মাইনাস করে বাকি অ্যাঙ্গেলটা পেতাম। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এসিই, আর এসিই একই চাপের মানে এই চাপের উপর দণ্ডায়মান এবিই চাপ সেম, একইভাবে আমরা বের করতে পারতাম। যেটা একটা প্রবলেম অনেকভাবে করা যায়, তোমার মাথায় ফার্স্ট যেটা স্ট্রাইক করবে তোমরা সেটা দিয়ে সলভ করবা। আশা করি বুঝতে পারছো, এটা সবাই অ্যান্সার করতেছিলা। আমরা আরেকটা প্রবলেম দেখে তাহলে শেষ করি। ওকে, এইটা একটু মনে হয় হার্ড হবে না, আশা করি সবাই পারবা। এখানেও আমরা কেন্দ্রস্থ বৃত্তস্থাপন এইসব হাবিজাবি নিয়েই আর কি একটা প্রবলেম সাজাইছি। এখানে দেখো চিত্রে দেওয়া আছে এসি ইজ এ ট্যানজেন্ট। এসি হচ্ছে একটা স্পর্শক, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। জিইবি এবং ডিইওএফ, জিইবি আর ডিইওএফ হচ্ছে স্ট্রেট লাইন, এটা এমনি দেখা যাচ্ছে। তো জিএফডি 35 ডিগ্রি, ডিওবি 60 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে কোন বিজিএফ, কোন বিএইচএফ, এফবিসি, বিএফজি, অনেকগুলো কোণ আছে, আমরা একটা একটা করে বের করব। তো ট্যানজেন্ট রিলেটেড অংশটুকু, শেষের দুইটা যে কোণ সেটা ট্যানজেন্ট রিলেটেড, সেটা আমরা স্কিপ করতে পারি, তবে একদমই সহজ, তোমরা চাইলে আমরা সময় দিতে পারবো। ট্যানজেন্ট হচ্ছে স্পর্শক। আমি প্রবলেমটা আরেকবার বাংলায় স্টেট করি। দেখো চিত্রে এসি হচ্ছে বৃত্তটার একটা স্পর্শক, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই যে এসি বলো বা এবিসি যেটাই বলো না কেন, সেটা হচ্ছে একটা স্পর্শক। আর জিইবি একটা সরল রেখা, ডিইওএফ এটাও একটা সরল রেখা, আর দুইটা কোণ দেওয়া আছে, এটা তো বুঝতেই পারছো। জিএফডি কোণ হচ্ছে 35, ডিওবি হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আমরা বিজিএফ কোণটা বের করব। বিজিএফ কিভাবে বের করা যায়? আমরা চিত্রগুলোতে একটু মার্ক করে দিলে ইজিলি চোখে পড়বে। তোমরা যারা করতেছো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, এবং শুধু এই ইয়াতে না, সবসময়, এবং একাডেমিক ক্লাসে কিংবা তোমাদের ক্লাসে, স্কুলের ক্লাসেও অবশ্যই তোমরা সবসময় চেষ্টা করবা খাতা কলম নিয়ে স্যাররা কি বলে বা বোর্ডে কি লেখা হচ্ছে সেগুলো অবশ্যই নিজেরা নিজেরা আঁকবা, নিজেরা নিজেরা সেটা খাতা কলমে করবা। তো জিএফডি দেখো, জিএফডি এই কোনটা কোনটা, জিএফডি এখানে মার্ক করাই আছে, এটা হচ্ছে 35 ডিগ্রি। ওকে, আর ডিওবি হচ্ছে 60 ডিগ্রি। ডিওবি এটাও মার্ক করা আছে, ডিওবি 60 ডিগ্রি। সেখান থেকে আমাদের বের করতে হবে বিজিএফ। বিজিএফ ওকে, ঠিক আছে। সো বিজিএফ একটা বৃত্তস্থ কোণ, তাই না? বিজিএফ একটা বৃত্তস্থ কোণ। কোন চাপের উপর দণ্ডায়মান? বিএফ চাপের উপর দণ্ডায়মান। তো বিএফ চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণের মান দেওয়া আছে, তাহলে তার কেন্দ্রস্থ কোণের মানটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো, তাই না? স্পষ্ট দেখা যাচ্ছে না? আমরা তাহলে এটা আরেকটা পেজে নিয়ে করতে পারি।
আশা করি এখন কিছুটা ক্লিয়ার হওয়ার কথা। ওকে, তো দেখো এই যে বিজিএফ এই কোণটা আমাদের বের করতে হবে। এই কোণটা বের করার জন্য এটা যেহেতু একটা বৃত্তস্থ কোণ, আমরা এটার কেন্দ্রস্থ কোণটা কি বলতে পারি? এটার কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বিওএফ। একটু খেয়াল করলে কিন্তু তোমরা বিওএফ কোণের মানটা বলে ফেলতে পারবা। বিওএফ কত? অনেকেই বলে ফেলছো, অনেক আগে ভাগেই বলে ফেলছো, ভেরি গুড। বিওএফ হচ্ছে 120 ডিগ্রি। কেন? কারণ এই যে এই পুরো কোণটা, এটা হচ্ছে একটা সরল কোণ, 180 ডিগ্রি হওয়ার কথা। তার মধ্যে এই অংশটুকু 60 ডিগ্রি, তাহলে বাকি অংশ অর্থাৎ ডিওবি যদি 60 ডিগ্রি হয়, বিওএফ হচ্ছে 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি হলে বিজিএফ হবে তার অর্ধেক, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আচ্ছা। এরপরে কোনটা ছিল? এরপরে ছিল বিএইচএফ। বিএইচএফ কত? বিএইচএফ একদমই সোজা। একটু আগে আমরা বলতেছিলাম বৃত্তস্থ চতুর্ভুজের কথা। বৃত্তস্থ চতুর্ভুজের অপোজিট অ্যাঙ্গেলগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি। সো এই দুইটা মিলায়া অর্থাৎ বিজিএফ আর বিএইচএফ মিলায়া হবে 180 ডিগ্রি। সেখান থেকে আমরা বিএইচএফ একদম খুব সহজে বলে ফেলতে পারতেছি 120 ডিগ্রি। ওকে, এরপরে কোনটা ছিল? এফবিসি। এফবিসি কোন? এফবিসি এই কোনটা কতটুকু? এফবিসি এই কোনটা কতটুকু? এফবিসি ওবিসি 90 ডিগ্রি, ভেরি গুড, খুব ভালো একটা পয়েন্ট। ওবিসি 90 ডিগ্রি কেন? সেটারও একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। কোনো একটা বৃত্তের স্পর্শক, আমি একটা স্পর্শক আঁকলাম, তো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বা ব্যাস যেটাই বলো না কেন, স্পর্শবিন্দুগামী ব্যাস বা ব্যাসার্ধ এটা স্পর্শকের উপর লম্ব হয়। আরেকবার বলি, স্পর্শবিন্দুগামী, স্পর্শবিন্দু কোনটা? এটা বি। স্পর্শবিন্দুগামী যদি আমি একটা ব্যাসার্ধ কিংবা ব্যাস আঁকি, যেমন ওবি হচ্ছে একটা ব্যাসার্ধ, সেটা স্পর্শকের উপর লম্ব হবে। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কোণ ওবিসি 90 ডিগ্রি। খুব ভালো ফাইন্ডিংস। ওকে, তো আমাদের দরকার ছিল এফবিসি। এফবিসি বের করার জন্য আমাদের তাহলে বাকি থাকলো ওবিএফ। ওবিএফ কোনটা, তাই না? এই ওবিএফ কোনটা কিভাবে বের করা যায়? একদম সবার প্রথমে আমরা একটা অ্যাঙ্গেলের ম্যাথ করছিলাম, সেইখানে কিন্তু এই অংশটুকু আমরা বের করছিলাম, এই টাইপের একটা অংশ বের করছিলাম। একটু খেয়াল করে দেখো, ওবিএফ একটা ত্রিভুজ, তাই না? ওবিএফ একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ একটু বলতে পারবা? ভেরি গুড, অনেকে একদম পুরো সবকিছুর অ্যান্সার বলে ফেলছো, তোমাদেরকে অসংখ্য অভিনন্দন। যারা বুঝতে পারতেছো না তাদের জন্য আমি কন্টিনিউ করতেছি। ওবিএফ একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ হচ্ছে ওবি আর ওএফ সমান, এবং তারা ওবি ও এফ এরা হচ্ছে ব্যাসার্ধ। ওবি আর ওএফ ব্যাসার্ধ, তাই তারা সমান। এবং একটু আগে আমরা ত্রিভুজের একটা উপপাদ্য বলছিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হয়। সেজন্য এই যে ওবিএফ এবং ওএফবি, ওবিএফ আর ওএফবি এই দুইটা কোণ সমান হবে। তো এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে তারা কত ডিগ্রি হবে? আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের অন্য যে কোণটা সেটা হচ্ছে বিওএফ। তো বিওএফ কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ মিলে হবে 60 ডিগ্রি, এবং প্রত্যেকটা হবে 30 ডিগ্রি করে। আমরা ফাইনালি আমাদের এফবিসি কোণটা পেয়ে যাচ্ছি। এফবিসি কোণটা হচ্ছে ওবিসি কোণ থেকে ওবিএফ কোণটা মাইনাস করলে পাবো। আমি একটু লিখে দিই, তোমরা এমনিতে বুঝে গেছো আশা করি, তারপরও একটু যারা কনফিউশন আছে তাদের জন্য লিখে দিচ্ছি। এফবিসি হচ্ছে ওবিসি মাইনাস ওবিএফ।
সো ওবিসি হচ্ছে 90 ডিগ্রি আর ওবিএফ হচ্ছে 30 ডিগ্রি, আলটিমেটলি এফবিসি হচ্ছে 60 ডিগ্রি। হয়ে গেছে। আর আরেকটা ছিল তাই না, আরেকটা প্রবলেম ছিল বিএফজি। তো বিএফজি এইটা কত, এটাও অনেকে দিয়ে ফেলছো। তো বিএফজি দেখো, একটু আগেই আমরা বিএফজি কোনটা, দুইটা কোণের সমষ্টি, একটা হচ্ছে বিএফও বা ওএফবি যেটাই বলো না কেন, আর বাকি কোনটার মান তো দেওয়াই আছে, একদম প্রশ্নে দেওয়া ছিল জিএফডি, এটা 35। তো এইটুকু 35, আর এই বাকি কোনটা কত, বাকি কোনটা একটু আগে আমরা বের করছি 30, সো 30 প্লাস 35 দ্যাট ইজ 65। আচ্ছা, এর মধ্যে অন্য কোন কোণের তোমরা মান বের করতে পারবা? যে কোনো একটা কোণ যেটা এখানে নাই, এখানে বলা নাই, এর বাইরে যে কোনো একটা কোণ র্যান্ডমলি তোমরা যে কোনো একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট কনস্ট্রাক্ট করতে পারো, এঁকে ফেলতে পারো, আহ, তারপরে সেই অ্যাঙ্গেলটার মান বের করতে পারো, যেগুলো প্রশ্নে ছিল না তার বাইরে, প্রশ্নের বাইরে যে কোনো একটা কোণ। Okay, এটা তোমরা বাসায় ট্রাই করতে পারো, তাহলে অনেক কিছু আস্তে আস্তে তোমাদের চিন্তায় চলে আসবে। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। ডিএফবি, একজন বলেছ ডিএফবি, ভেরি গুড। ডিএফবি কত? ডিএফবি তুমি মনে হয় অর্ধেক করতে ভুলে গেছো। ডিএফবি 60 ডিগ্রি হবে না। তারপরে আরেকজন দিয়েছে হচ্ছে এফবিএইচ, এফবিএইচ, ভেরি গুড। এফবিএইচ কত হবে বলো, তোমরা তোমাদের আইডিয়া দাও। ডিএফবি 30 ডিগ্রি, ঠিক আছে। ডিইজি কত হবে একজন বলছো। ডিইজির মানটা কিন্তু চাইলেই বের করা যায়। ডিইজি হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থকোণ, এই যে এই কোণটা, মানে জিইএফ ত্রিভুজের বহিস্থকোণ। আমরা জানি ত্রিভুজের বহিস্থকোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। তো এটা যদি 35 হয়, আর এই কোণটাও আমরা শুরুতে বের করছিলাম 60 মনে হয়েছিল তাই না, হ্যাঁ 60 ছিল। তো এটা 60 প্লাস 35 যেটা হয় আর কি 95। ওকে, তোমরা বাকিটুকু তোমরা নিজেরা চিন্তা করো, অনেকগুলো এখানে অ্যাঙ্গেল পাবা, যত চিন্তা করবা তত তোমাদের এক্সারসাইজ হবে ব্রেইনে। আশা করি তোমরা নিজেরা নিজেরা অনেক কিছু বের করে ফেলতে পারবা। আর সবার কাছে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, এবং শুধুমাত্র এই সময়টা না, সারা বছরে চেষ্টা করবা অল্প অল্প করে প্র্যাকটিস করার জন্য। এবং ম্যাথসের আগে অবশ্যই আমাদের পাঠ্য বইয়েও কিন্তু বিশেষ করে দেখবা জ্যামিতির অধ্যায়ে অসংখ্য উপপাদ্য আছে। তোমরা একবার যদি এইরকম উপপাদ্য থেকে এক্সট্রা গুলো সলভ করার আইডিয়াটা বুঝে ফেলতে পারো, তাহলে দেখবা যে তোমাদের কাছে খুবই মজা লাগবে। আমি আমার এক্সপিরিয়েন্সটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি যখন এসএসসি তে ছিলাম, দাখিলে যখন ছিলাম, তখন পরীক্ষার আগে হঠাৎ করে, আমি অন্যান্য সময় মানে খুব একটা এক্সট্রা করি নাই, তো পরীক্ষার আগে হঠাৎ করে মাথায় আসলো আচ্ছা এক্সট্রা গুলো একটু নিজে নিজে ট্রাই করে দেখি। এক্সট্রা গুলো ট্রাই করতে যেয়ে দেখি যে প্রথম প্রথম একটু হার্ড লাগতেছিল, তারপরে হঠাৎ করে দেখি যে আরে ব্যাপারটা তো এটা, মানে লজিক তুমি যদি ডেভেলপ করা শুরু করতে পারো একবার, দেখবা যে বাকিটুকু তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। তোমার খালি লজিকটা সিকোয়েন্সিয়ালি মেনটেন করতে হবে, কোনো একটা উপপাদ্য থেকে আসতে হবে, কোনো কিছু থেকে, এরকম আর কি। তো এরকম করতে করতে আমার পরে দেখলাম যে আরে, এবং তুমি যখন নিজে সলভ করবা তখন তো আর বইয়ের মতো করে বা পরীক্ষার খাতায় যেভাবে, স্কুলের পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হয় সেভাবে তো আর করবা না, তুমি তোমার মতো করে করবা, মানে এক পেজে দেখবা যে 5-10টা সলভ করে ফেলতে পারবা। জাস্ট খালি চিন্তা করবা, চিন্তাটায় ফোকাস করবা। আশা করি তোমাদের এই ম্যাথের প্রবলেম সলভিং এর জার্নিটা অনেক আনন্দময় হবে। আমি নিজে এখন মানে আমার লাইফে যতটুকু আমার চিন্তা করি যে সবচেয়ে আনন্দময় সময় কোনটুকু ছিল, তখন বুঝতে পারি যে আসলে এই যে প্রবলেম সলভিং এ
পেছনে যতটুকু টাইম দিছিলাম সেইটুকু অনেক আনন্দময় ছিল। তোমাদেরও সেরকম আশা করি ভালো কাটবে সময়। এবং অনেকে খুবই স্বাভাবিক, একটা কম্পিটিশনের মধ্যে সবাই টপে যাইতে পারবা না, সবাই সিলেক্টেড হবা না, কিন্তু এই চিন্তা করার একটা থামাবা না কখনো। সবসময় প্র্যাকটিস করবা, প্রবলেম সলভ করবা। এবং সেটা যে তোমার যে অলিম্পিয়াডে প্রাইজ পাইতে হবে, মেডেল পাইতে হবে এমন কোনো কথা নেই। তুমি নিজে সলভ করলে তোমার নিজের উপকার হবে, তুমি নিজে একটা ভালো টাইম পাস করতে পারবা। এবং একটা জিনিস খেয়াল করবা, তুমি একটা প্রবলেম নিয়ে তুমি যদি ধরো কথার কথা একটা প্রবলেম তুমি 1 ঘন্টা বসে চিন্তা করলে অ্যান্সার বের করতে পারো নাই, তাতে কি তোমার জন্য লস হয়েছে কোনো? না। তুমি আসলে এই 1 ঘন্টা সময়টা অনেক এনজয় করছো, তুমি পরে এটা বুঝতে পারবা। এবং পাশাপাশি আরেকটা যেটা জিনিস হবে, তুমি এই 1 ঘন্টা সময়ে অনেকভাবে অনেক অ্যাঙ্গেলে তুমি প্রবলেমটা ডিগ আউট করার চেষ্টা করছো। এই জিনিসটা, এই চিন্তার প্রসেসটা তোমার অন্য কোনো প্রবলেমে যে কাজে লাগবে, সেটা তুমি পরে বুঝতে পারবা। তো হোপ ফর দ্য বেস্ট তোমাদের সবার জন্য। অসংখ্য শুভকামনা। আজকের একাডেমিক অংশটাকে আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এত সুন্দর একটা চমৎকার লাইভ ক্লাস নেওয়ার জন্য। ভাইয়া আসলে শুরু থেকে আমরা যদি বলে দেখে থাকি তাহলে উনি হচ্ছেন বৃত্তের যে বেসিক থিওরি গুলো ছিল সেই থিওরি গুলো আলোচনা করেছেন। ছোট ছোট যে ইনফরমেশন গুলো আমাদেরকে মনে রাখতে হয় একাডেমিক এই প্রবলেম গুলো সলভ করার জন্য, সেই ইনফরমেশন গুলো উনি আলোচনা করেছেন। আর তারপরে কিন্তু উনি চমৎকার করে কিছু প্রবলেম সলভ করেছেন, সলভের অ্যাপ্রোচ গুলোকে সুন্দর করে আলোচনা করেছেন, তোমাদেরকেও সময় দিয়েছেন। এটা বেশ চমৎকার এবং কার্যকরী একটা লাইভ ছিল বলেই আমি মনে করি। আর ভাইয়া গত বছরও আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন, এই বছরও আছেন, হয়তো সামনেও আরো কিছু ক্লাস নেবেন। তো আমরা ভাইয়াকে আরো ক্লাসের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আর তোমরা যারা বর্তমানে বিভিন্ন প্রশ্ন করছো অ্যাডমিটের ব্যাপারটা, আজকে রাতের মধ্যেই তোমাদের অ্যাডমিট পাঠিয়ে দেওয়ার কথা আমি যতটুকু তোমাদেরকে বলেছি। আশা করছি আজকে রাতের মধ্যেই তোমরা অ্যাডমিট পেয়ে যাবে, সার্টিফিকেট হয়তো একটু দেরি হবে। আর কোনো প্রশ্ন থাকলে আগামীকালকে আমাদের লাইভের শুরুতে আমরা আঞ্চলিক বিষয় আরো কিছু ব্যাপারে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি আজকে লাইভের শুরুতে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি, সেই জিনিসগুলো তোমরা লাইভটা শেষ হওয়ার পরে এই লাইভের শুরুতেই আবার ফেসবুক বা ইউটিউবে থেকে যাবে, সেখান থেকে অংশগুলো দেখতে পারবে। আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর এই বলে আজকের লাইভ এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।